শুভ সন্ধ্যা। কর্পোরেট সার্টিফিকেট কোর্স অন কর্পোরেট ট্যাক্স অ্যান্ড ব্যাটের চতুর্থ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে সেশনটা হবে বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল সেশন। আজকে আমরা বেসিক্যালি হাতে কলমে কিভাবে কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করতে হবে এবং সেখান থেকে কিভাবে রিটার্নটা আমরা প্রিপেয়ার করব সেটা আমরা আজকে দেখব। অলরেডি 7টা 20 বাজে, আমি সময়টা আর নষ্ট না করে আমাদের সেশনে চলে যাচ্ছি। Am I audible? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। Yes, sir. স্যার শোনা ওকে, যাচ্ছে? জি, ওকে, শোনা ফাইন। যাচ্ছে। আহ আচ্ছা, ঠিক আছে। আমার অবশ্য আপনাদের সাথে একটা জরুরি ডিসকাশনও ছিল, ইনফ্যাক্ট এক ধরনের রিকোয়েস্টও বলা চলে। আমি সেটা সেশনের শেষে আবার বলবো, যেহেতু এখনো সবাই শুরু করেননি, আই মিন পার্টিসিপেট করেন। হাওয়েভার আমরা আজকের সেশনটা শুরু করে দিই। আজকে যেহেতু আমাদের একটু লম্বা সেশন হবে, আমরা আজকে প্রথমে একটু খুব কুইকলি রিক্যাপ করব কিভাবে কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করতে হবে। তারপরে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ট্যাক্স কম্পিটিশন করতে হয় সেটা আমরা একটু দেখব। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা যদি একটু সংক্ষেপে দেখি। প্রথমে হচ্ছে একটা কোম্পানি ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের জন্য আমাদের কি কি জরুরি ডকুমেন্টগুলি লাগবে সেটা আমাদের দেখতে হবে। চেক লিস্ট ফর কোম্পানি ট্যাক্স কম্পিটিশন অ্যান্ড রিটার্ন প্রিপারেশন, সেটা নিয়ে সর্বপ্রথমে আমরা আলোচনা করব। তারপরে আমরা হচ্ছে সেকশন 55 অনুযায়ী যে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস গুলি আছে, এটার একদম মেজর যে হাইলাইট গুলি আছে সেগুলি আমরা একটু কুইকলি রিক্যাপ করব। এরপরে আমরা একটা প্র্যাকটিক্যাল কেস দেখব, যেখানে আমরা একটা কোম্পানির অডিট রিপোর্ট থেকে কিভাবে ওই কোম্পানির ট্যাক্সটা কম্পিটিশন করতে হবে এবং সেই ট্যাক্স কম্পিটিশন থেকে কিভাবে আমরা কোম্পানির ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবো সেটা আমরা দেখব, এবং সেই সাথে কিছু জরুরি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা একটু কথা বলবো, এবং সর্বশেষ যথারীতি বিগত দিনের মতো একটা কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। তো আমরা শুরুতেই যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা কোম্পানির যখন রিটার্নটা আমরা প্রিপেয়ার করব কিংবা কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করতে বসবো, আমাদের কিন্তু কিছু ডকুমেন্ট সবার আগে রেডি রাখতে হবে। লেটস সে দেখেন, আমরা টিভি চ্যানেলে রান্নার অনুষ্ঠান দেখি, তাই না? দেখবেন যে রান্নার অনুষ্ঠানে যিনি রন্ধন শিল্পী উনি কিন্তু আগে থেকেই ওনার রন্ধনের যত ইনগ্রেডিয়েন্টস থাকে সবগুলি কিন্তু উনি রেডি করে রাখেন, তারপরে উনি রান্নাটা শুরু করেন। আমাদের কোম্পানি ট্যাক্স কম্পিটিশনটাও অনেকটা একই রকমই আমি বলবো, কারণ ট্যাক্স কম্পিটিশনের সময় আমাদের কিন্তু সমস্ত নেসেসারি ডকুমেন্ট এবং ইনফরমেশন রেডি রাখতে হবে। রেডি থাকলেই আমরা কেবলমাত্র ট্যাক্স কম্পিটিশনটা ঠিকঠাক ভাবে শেষ করতে পারবো। আমাদের যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, আমরা কিন্তু ঠিক মতো ট্যাক্স কম্পিটিশন করতে পারবো না। তো যদিও আমাদের হেড হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, বাট আমাদের কোর্স টাইটেল হচ্ছে কোম্পানি ট্যাক্স অ্যান্ড ভ্যাট, সো আমরা কোম্পানিকেই ফোকাস করছি। এবং কোম্পানি যখন আমরা বলবো, কোম্পানির কিন্তু ট্যাক্স রিটার্ন এর সাথে সাথে একটা অডিটেড এফএস সাবমিট করতে হবে ট্যাক্স অফিস। তো সবার আগে কোম্পানির ট্যাক্স প্রিপেয়ার করতে হলে আমাদের কিন্তু অডিট কমপ্লিট করতে হবে, এবং অডিটেড যে এফএস সেটা আমাদের হাতে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আহ শেষ মুহূর্ত পর্যন্ত কোম্পানির অডিট রিপোর্ট রেডি হয় না। ড্রাফট অ্যাকাউন্টস এর উপর বেসিস করে আমাদেরকে অনেক সময় ট্যাক্স কম্পিটিশনের জন্য বলা হয়। তবে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব ড্রাফট অ্যাকাউন্টস এর উপর ট্যাক্স কম্পিটিশন, ফাইনাল ট্যাক্স কম্পিটিশন না করার জন্য। কারণ ড্রাফট অ্যাকাউন্টস কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। তা আপনারা একদম যে অডিটেড বা সাইন ডেফেস যেটা আছে সেটা নিয়ে আপনারা ট্যাক্সের কম্পিটিশন করবেন, অথবা যদি আপনি একদম শিওর হয়ে যান যে এই ড্রাফট অ্যাকাউন্টসে আর কোনো ধরনের চেঞ্জেস আসছে না, দেন ওই অ্যাকাউন্টসটা আপনি নিবেন, যেটার উপর বেসিস করে আমরা ট্যাক্স কম্পিটিশন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের, আমরা যে অর্থ বছর, লেটস সে আমরা এখন আজকে যে প্র্যাকটিক্যাল কেস দেখবো, এটার অর্থ বছর হচ্ছে 23-24, দ্যাট মিনস অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25। আমরা যদি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25-এর জন্য একটা কোম্পানি ট্যাক্স রিটার্ন ফাইল করতে চাই, সবার আগে আমাদের কিন্তু লাগবে 23-24 অর্থ বছরের অডিট রিপোর্ট। তারপরে আমাদের কি লাগবে? আমাদের লাগবে প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্ন। কেন আমাদের প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্নটা লাগবে? কারণ আমরা যখন এই কোম্পানির
ট্যাক্স ডেপ্রিসিয়েশন কম্পিটিশন করব, তখন কিন্তু আমাদের সমস্ত অ্যাসেটের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু লাগবে। ট্যাক্স রিটার্নের উপর বেস করে আমরা গত বছর যে অ্যাসেটের ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু বের করেছি, আমাদের পরবর্তী বছরের ট্যাক্স রিটার্ন কম্পিটিশনের জন্য ওই ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালুটা আমাদের নিতে হবে। সেটার সাথে ডিউরিং দ্য পিরিয়ডে অ্যাসেটের যে এডিশন কিংবা ডিসপোজাল হচ্ছে সেটা আমরা যোগ বিয়োগ করে আমরা টোটাল অ্যাসেটের বেসটা নিব। সো আমাকে কি লাগবে? প্রথম হচ্ছে অডিট রিপোর্ট, তারপরে আমাদের লাগবে প্রিভিয়াস ইয়ারের মানে ইমিডিয়েট ফার্স্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন। স্পেশালি কি লাগবে ওই ট্যাক্স রিটার্ন থেকে? আমাদের লাগবে যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন কম্পিটিশনের শিটটা লাগবে। আর কি লাগবে? আমাদের দেখতে হবে প্রিভিয়াস পিরিয়ডে আমাদের কোনো লস ক্যারি ফরওয়ার্ড আছে কিনা, কিংবা আমাদের এক্সেস ট্যাক্স পেমেন্ট করা আছে কিনা, সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের রিটার্ন দেখে কনফার্ম করতে হবে। এবং রিটার্নের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলবো যে ট্যাক্স রিটার্নেরও কিন্তু যেটা হয় যে কয়েকটা ড্রাফট হতে পারে, আপনি অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনার অ্যাকনলেজমেন্টের সাথে ম্যাচ করানো যেই রিটার্নটা আছে সেই রিটার্নটাই আপনি অবশ্যই নিবেন। তো এগুলি কিন্তু খুব বেসিক জিনিস। অনেক সময় আমরা কিন্তু যে কাজটা করি আমাদের সোর্স ডকুমেন্ট ঠিক থাকে না। সোর্স ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আলটিমেটলি আউটকামটাও ভুলিয়ে আসবে। তো এই দুটো একটু মিলিয়ে নিতে হবে যে আমাদের সর্বশেষ বছর ট্যাক্স অফিসে যে রিটার্নটা সাবমিট করেছি, প্রয়োজন মতে আপনি সার্টিফাইড কপি যদি আপনার কাছে থাকে সার্টিফাইড কপির উপর কাজ করতে পারেন, কিংবা অ্যাকনলেজমেন্ট স্লিপের সাথে মিলিয়ে যে রিটার্নটা আছে সেটা আপনি নেবেন। এরপরে আমাদের কিছু ইন্টারনাল কম্পিটিশন লাগবে। সেই ইন্টারনাল কম্পিটিশন কি? পারকুইজিট কম্পিটিশন। আমি গতদিন বলেছিলাম, অনেকে আমাকে বলছিলেন যে আমি অনেকগুলি টেকনিক্যাল টার্মিনোলজি ইউজ করেছি। হ্যাঁ, সেটা আমি করেছি। তো পারকুইজিটের বিষয়টা আমি আরেকবার একটু যদি বলি, পারকুইজিট হচ্ছে একজন এমপ্লয়িকে সারা বছর ধরে যে স্যালারি বেনিফিট দেওয়া হচ্ছে সেটাকে আমরা দুভাগে ভাগ করে নিই। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানির এমডির ইয়ারলি স্যালারি প্যাকেজ হচ্ছে 3 কোটি টাকা, যেখানে ওনার বেসিক স্যালারি আছে, ওনার ফেস্টিভ্যাল বোনাস আছে, ওনার ইনসেনটিভ বোনাস আছে, প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন আছে, হাউস রেন্ট আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স আছে, ওনার ফুল টাইম কার অ্যালাউন্স আছে। এই ধরনের কিন্তু অনেকগুলি বেনিফিট একজন এমপ্লয়ি এনজয় করে থাকেন। সো এই এমডি কে অ্যানুয়ালি যে 3 কোটি টাকা স্যালারি দেওয়া হচ্ছে, এখানে দুটো পার্ট, একটা হচ্ছে পারকুইজিট বেনিফিট আর একটা হচ্ছে নন পারকুইজিট বেনিফিট। সো প্রথমে আমি বলি যে পারকুইজিট বেনিফিট। পারকুইজিট বেনিফিটের জন্য আসলে আমাদের আইনে একটা নেগেটিভ লিস্ট দেওয়া আছে সেকশন 32-তে। সেখানে কি বলছে? নেগেটিভ লিস্টটা কি? বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, লিভ এনক্যাশমেন্ট, এরিয়াস স্যালারি, অ্যাডভান্স স্যালারি, প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন, এই কয়টা আইটেম ছাড়া স্যালারির বাকি যে আইটেমগুলি আছে সেটাকে বলা হয় আপনার পারকুইজিট এলিমেন্ট। সো এই যে এমডি ওনাকে ইয়ারলি 3 কোটি টাকা দেওয়া হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে ওনার বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, দেন ওনার লিভ এনক্যাশমেন্ট, ইনসেনটিভ বোনাস, এর পরিমাণ হচ্ছে 1,80,00,000। তাহলে উনার নন মানে এটা হচ্ছে নন পারকুইজিট এলিমেন্ট, তাহলে ওনার পারকুইজিট স্যালারি কত? 1,20,00,000। সো এই যে অর্গানাইজেশন আমাদের কি করতে হবে? এই 39 জন এমপ্লয়িকে ইয়ারলি যে স্যালারি দেওয়া হচ্ছে সেখানে প্রত্যেকের পারকুইজিট বেনিফিট কত এবং নন পারকুইজিট বেনিফিট কত সেটার একটা ব্রেকডাউন নিতে হবে। এটা সাধারণত আমাদের যে অডিটেড এফএস সেখানে এটা দেয়া থাকে না। এটা হয়তো এইচআর ডিপার্টমেন্ট কিংবা যাই ডিপার্টমেন্ট যে অর্গানাইজেশনে স্যালারি ডিসবার্স করে তাদের কাছে বেসিক্যালি থাকবে। সো আপনাকে বা আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অডিটেড এফএস এ যে টোটাল স্যালারি এন্ড অ্যালাউন্সেস বুক করা আছে, এই স্যালারি এন্ড অ্যালাউন্সেস মানে পারকুইজিট এবং নন পারকুইজিটের একটা ব্রেকডাউন আমাদের মিলিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে স্যালারি অ্যান্ড ওয়েজেস এর মধ্যে নন স্যালারি এক্সপেন্সেস গুলি আপনার ইনক্লুড করা থাকে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্সেস স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এর মধ্যে অ্যাড করা আছে। So এই জিনিসগুলো আসলে আপনাকে রিকনসিলেশন করে নিতে হবে যে অডিটেড এফএসের টোটাল স্যালারি কত, এর মধ্যে আসলে এখানে কোনো স্যালারি রিলেটেড এক্সপেন্সেস এখানে অ্যাড হয়েছে
কিন্তু অনেক সময় দেখা যায় যে যে কিছু কিছু অর্গানাইজেশন এমপ্লয়ীদেরকে কি দিচ্ছে, ওদেরকে আহ কোনো ইভিনিং স্ন্যাক্স দিচ্ছে কিংবা ওদেরকে ড্রেস দিচ্ছে, যেটা ওনারা স্যালারি ওয়েজেস এর মধ্যে বুক করেছেন, যেটা হওয়ার কথা না। সো যদি হয় ওইটার জন্য তো আর পারকুইজিট নন পারকুইজিট আসবে না, সেটা আলাদা হয়ে গিয়ে যে এমপ্লয়ীদেরকে যে স্যালারিটা দিচ্ছে ওই স্যালারি 12 মাসে টোটাল কত দিয়েছে, এখানে 12 মাসে কতজন এমপ্লয়ি ছিল, প্রত্যেকজন এমপ্লয়ির পারকুইজিট কত নন পারকুইজিট কত, এটা আলাদা করে ব্রেকডাউন নিতে হবে। সো যেখানে খুব ভালো ডেভেলপড হচ্ছে এসএপি আছে, ওরা হয়তো ইনস্ট্যান্টলি দিতে পারবে, বাট যেখানে ইনফরমেশন গুলি ভালোভাবে সংরক্ষণ করা হয় না, ইন দ্যাট কেস ইট মে টেক টাইম। সো আপনারা রিটার্ন প্রিপারেশনের আগে এইচআর ডিপার্টমেন্ট বা আপনার কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনার টোটাল স্যালারি পারকুইজিট এবং প্রত্যেকজন এমপ্লয়ি ওয়াইজ পারকুইজিট এবং নন পারকুইজিটের একটা ব্রেকডাউন আপনি নিয়ে নেবেন। আচ্ছা, তারপরের বিষয়টা আসি, সেটা হচ্ছে এই যে একটা বছর, গত 1 বছরে এমপ্লয়ি মানে ওই অর্গানাইজেশনের যে ইনকাম হয়েছে, ইনকামের এগেনস্টে কিছু কিছু কাস্টমার হয়তো ট্যাক্স ডিডাক্ট করেছে, তাই না? সো আন্ডার সেকশন 163(2) দ্বারা আগে যেটাকে মানে সরি আগে যেটাকে আমরা বলতাম 89, সরি আগে কত ছিল, আগে ছিল আমাদের সেকশন 50, আর এখন হচ্ছে আমরা 89 ধারায় ট্যাক্স কাটা হয় সাপ্লাইর এগেনস্টে, তাই না? বা যাদের কনসালটেন্সি রিলেটেড ইনকাম থাকে তাদের হয়তো সেকশন 90 অনুযায়ী ট্যাক্স কাটা থাকে। সো যাই হোক, আপনার ইনকামের এগেনস্টে কোনো এন্টিটি যদি কোনো ট্যাক্স কেটে থাকে, সেটা একাধারে যেমন ওই কোম্পানির জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেমেন্ট হিসেবে ট্রিট হবে, অন্যদিকে আহ, এটা কিন্তু ওনার জন্য মিনিমাম ট্যাক্সের আন্ডারেও পড়ে যাবে। তো ইনকামের এগেনস্টে ট্যাক্স কাটা ছাড়া, যেটা আমরা বললাম সাপ্লাইয়ের এগেনস্টে ট্যাক্স কাটা ছাড়া, অনেক সময় হয় কি আপনার ইম্পোর্টের এগেনস্টে ট্যাক্স কাটা থাকে। সো ইম্পোর্টের এগেনস্টে যে ট্যাক্সটা কাটা থাকে সেটাও কিন্তু ট্যাক্স পেমেন্ট। এখানে একটু খেয়াল রাখতে হবে, ইম্পোর্টের এগেনস্টে যে ট্যাক্সটা কাটা আছে, এই ইম্পোর্টটা কোন পারপাসে হচ্ছে। ইম্পোর্টটা যদি হয় র ম্যাটেরিয়ালের ইম্পোর্ট এবং র ম্যাটেরিয়ালের ইম্পোর্টের এগেনস্টে সোর্সে ট্যাক্স কাটা থাকে, সেটা কিন্তু মিনিমাম ট্যাক্স হবে না। এপার্ট ফ্রম র ম্যাটেরিয়াল অন্য কোনো ইম্পোর্টের জন্য এগেনস্টে যদি ট্যাক্স কাটা থাকে, সেটা কিন্তু মিনিমাম ট্যাক্স হিসাবে কনসিডার হবে। এর এর বাইরেও ধরেন অনেক সময় দেখা যায় যে কোম্পানির এফডিআর কিংবা আদার্স ইনভেস্টমেন্টের ইনকাম থাকে বা ডিভিডেন্ড ইনকাম থাকে, তার এগেনস্টে আর সোর্সে ট্যাক্স কাটা থাকে। সো আপনাকে কি করতে হবে, আপনার ওই কোম্পানির ওই অর্থ বছরে ইনকামের এগেনস্টে কিংবা ওদের যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট থাকে বিল অফ এন্ট্রি এন্ড ইম্পোর্ট অনুযায়ী, সেটার একটা টোটাল লিস্ট আপনাকে হাতে নিয়ে রাখতে হবে। দেন আপনার কি লাগবে, আপনার যেটা লাগবে যে ডিউরিং দি পিরিয়ড এই কোম্পানির যদি কোনো লোন থাকে, তাহলে ওই লোনের একটা ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে। এটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এখন সেকশন 52-তে যেটা বলা হচ্ছে যে একটা কোম্পানির অর্থ বছরে যে লোন পেমেন্ট হচ্ছে, লোন পেমেন্ট অ্যাডমিসেবল হবে। এখানে কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে হবে না, ওরা হচ্ছে যে টাকাটা ওদের ডিউরিং দ্য পিরিয়ড ইন্টারেস্ট চার্জ হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য অ্যাডমিসেবল না, রেদার দেন ডিউরিং দ্য পিরিয়ড ইন্টারেস্টের পেমেন্টের যে পোর্শনটা সেটাই অ্যাডমিসেবল হবে। সো ট্যাক্স সার্টিফিকেট গুলি একটু ভালো করে দেখে নিতে হবে। ট্যাক্স সার্টিফিকেট গুলিতে যেন লিখা থাকে যে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, ডিউরিং দ্য পিরিয়ডের লোনের ইন্টারেস্ট চার্জ কত, এবং ডিউরিং দ্য পিরিয়ডের লোন ইন্টারেস্ট পেমেন্ট কতখানি হয়েছে। তো এই ডকুমেন্টটা আপনাকে নিতে হবে, কারণ ট্যাক্স কম্পিটিশনের সময় আমরা যেটা হচ্ছে অ্যাকচুয়াল লোন পেমেন্ট, সেই লোন পেমেন্টটা আমরা অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে ট্রিট করব। দেন কামিং টু লিজ কম্পিটিশন, যেটা একটু একদমই কমপ্লেক্স একটা জিনিস, অনেক অর্গানাইজেশন এখন ওভাবে ইমপ্লিমেন্ট করেনি এবং অনেকেই করেছে। সো যদি কারো রাইট অফ ইউজ অ্যাসেট থাকে, লেটস একদম খুব বহুল পরিচিত দুটো রাইট অফ ইউজ অ্যাসেট হচ্ছে, একটা হচ্ছে রেন্ট আর একটা হচ্ছে আপনার মোটর ভেহিকেল। অনেক কোম্পানিতেই কিন্তু ওনারা 2-3 বছরের জন্য অফিস প্রিমিসেস বা বিজনেস প্রিমিসেস নিচ্ছে, সেই সাথে ওনারা কিন্তু মোটর ভেহিকেল রেন্টে নেয়, হায়ারে নেয়। সো এই এই রাইট অফ ইউজ অ্যাসেটের জন্য এখন কিন্তু আমাদের IFRS 16 এর ইমপ্লিকেশন দিতে হয় অডিট রিপোর্টে। যে জন্য আমরা যেটা দেখি যে অডিট রিপোর্টে আমাদের এখন এই রাইট অফ ইউজ অ্যাসেটের জন্য একদিকে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, অন্যদিকে এটা রাইট অফ ইউজ অ্যাসেটের ইন্টারেস্ট
এক্সপেন্সেস থাকে। সো আমাদের সেকশন 55 এর ধরতে যেটা বলা হচ্ছে যে রাইট অফ ইউজ অ্যাসেটের যে অ্যামোর্টাইজেশন এবং ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স আছে এটা ইনঅ্যাডমিসেবল হবে, হোয়ার অ্যাকচুয়াল যে রেন্টাল পেমেন্ট সেটা অ্যাডমিসেবল হবে। তো আনফরচুনেটলি অনেক সময় অ্যাকচুয়াল রেন্টাল পেমেন্ট অডিট রিপোর্টে রিপোর্ট নাও হতে পারে। তো বেটার হচ্ছে কোম্পানিদের উচিত নিজেদেরই রাইট অফ ইউজ অ্যাসেটের অ্যাকচুয়াল রেন্টাল এক্সপেন্স কত সেটা রিপোর্ট করে রাখা অডিট রিপোর্টে। আদারওয়াইজ ট্যাক্স অফিসে পরবর্তীতে এই বিষয়গুলি দিয়ে থাকেন, তাদেরকে আমি বলবো ট্যাক্স পারপাসে আপনারা অবশ্যই অ্যাকচুয়াল যে রেন্টটাও আপনারা অডিট রিপোর্টে দেখাবেন। আর ট্যাক্স কম্পিটিশনের জন্য আমরা অবশ্যই সেটা আলাদা করে নিতে হবে যদি অডিট রিপোর্টে দেয়া না থাকে। আচ্ছা, দেন কামিং টু ফরেন এক্সচেঞ্জ গেইন এন্ড লস। ফরেন এক্সচেঞ্জের গেইন লস আমরা প্রায় সময় দেখে থাকি যে আমাদের অডিট রিপোর্টে থাকে, স্পেশালি যাদের হচ্ছে ইম্পোর্ট রিলেটেড বিজনেস থাকে বা ফরেন পার্টিকে পেমেন্টের ইস্যু থাকে বা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন থাকে, তাদের কিন্তু ফরেন এক্সচেঞ্জ গেইন এবং লস অডিটেড এফএসএ রিপোর্ট করা থাকে। সো এই যে ফরেন এক্সচেঞ্জ গেইন এন্ড লস, এখানে কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে আপনার রিয়েলাইজ পার্ট আর একটা হচ্ছে নন রিয়েলাইজ পার্ট। আমি যদি একটু জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি বা মালয়েশিয়া থেকে আহ 1 লাখ ডলারের একটা ইম্পোর্ট আনলো। কবে আনলো? ওরা জুন মাসের 1 তারিখে আনলো। এটা 3 মাসের একটা এলসি ছিল। তো লেটস সে জুন মাসের 1 তারিখে যখন ওনারা ইম্পোর্ট করে, তখন ডলারের রেট, বিডিটি টু ডলারের রেট ছিল ধরে নিচ্ছি আমি 115 টাকা। তাইলে আমার এই 1 লাখ টাকার এগেনস্টে আমার আহ, কি বলে 1 লাখ টাকার এগেনস্টে 1 লাখ, সরি 1 লাখ ডলারের এগেনস্টে এবিসি লিমিটেডের যে পেয়েবল সেটা হবে আপনার 1,15,00,000, তাই না? ওরা ইম্পোর্ট করেছে 1 লাখ ডলারের একটা র ম্যাটেরিয়াল মালয়েশিয়া থেকে। এটার পেমেন্টটা হবে লেটস সে জুলাই আগস্ট মাসে পেমেন্ট হবে। তো ওরা জুন মাসে যখন অ্যাকাউন্টসটা ক্লোজ করে তখনও কিন্তু পেমেন্ট সেটেল হয়নি। বাট জুন মাসের 30 তারিখে এসে দেখা যাচ্ছিল যে ডলারের রেট 115 টাকা থেকে হয়ে বাড়িয়ে এটা 118 টাকায় দাঁড়াচ্ছে। তাহলে আমাদের ইনিশিয়ালি আমরা জুন মাসের 2 তারিখে বা 1 তারিখে যখন ওনারা কন্ট্রাক্টটা এক্সিকিউট করে, তখন কিন্তু ওনাদের লাইবিলিটি ছিল 1 লাখ ডলারের জন্য 115 টাকা করে, আপনার 1,15,00,000। বাট যখন জুন মাসের 30 তারিখে হিসাবটা ক্লোজ করা হবে, ওই দিনের কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালুতে লাইবিলিটি হচ্ছে আপনার 1 লাখ ডলারের জন্য 118 টাকা করে, 1,18,00,000। তার মানে এখানে কিন্তু একটা লস হচ্ছে। কত টাকার লস হচ্ছে? আমরা ইনিশিয়ালি লাইবিলিটি রিকগনাইজ করেছি 1,15,00,000, বাট জুন মাসের 30 তারিখে ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য এই লাইবিলিটি দাঁড়াচ্ছে 1,18,00,000। তার মানে 3 লাখ টাকা একটা লস হচ্ছে। এই যে লস, এই লস কিন্তু জুন মাসের 30 তারিখে এসে পেমেন্ট হয়নি। এটা একটা আনরিয়ালাইজড লস। সো আমরা এই আনরিয়ালাইজড লস আমাদের ট্যাক্স কম্পিটিশনের সময় অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে দেখাতে পারবো না। হায়ার এবার এটা যখন রিয়ালাইজ হবে তখন কিন্তু আমরা এটাকে অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে দেখাতে পারবো। সো রিয়েলাইজ কখন হবে? যেটা আমি বললাম যে জুন মাসের 30 তারিখে আমরা 118 দেখিয়েছি, বাট ইভেনচুয়ালি গিয়ে এইটা আপনার লেটস আগস্ট মাসের 2 তারিখে আপনি যখন পেমেন্ট করলেন, তখন ডলারের দাম বাড়ালো, বেড়ে দাঁড়ালো এইটা 120 টাকা। তার মানে 1,20,00,000 টাকা। সো আমাদের এখানে যদি আমরা দেখি, আমরা জুন মাসের 30 তারিখে এটাকে রিকগনাইজ করেছি 1,18,00,000, এবং পরবর্তীতে গিয়ে আমাদের এটা দাঁড়ালো 1,20,00,000। তো এখানে যে আমাদের আবার লস হলো 2 লাখ, যেটার ইনিশিয়াল আমাদের কন্ট্রাক্ট ভ্যালু ছিল 1,15,00,000, মানে টোটাল আমাদের যদি আমরা বলি টোটাল রিয়েলাইজ লস আমাদের এখানে আসলে 5 লাখ টাকা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, ভ্যালুয়েশনের কারণে যে ফরেন এক্সচেঞ্জের লস হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের জন্য আনরিয়ালাইজড, এবং আনরিয়ালাইজড গেইন হোক আর লস হোক সেটা কিন্তু ট্যাক্স কি করে না, অ্যাকসেপ্ট করে না। সো আনরিয়ালাইজ যদি লস হয় তাহলে এটা যেমন অ্যাডমিসেবল হবে না, ঠিক তেমনি আনরিয়ালাইজ গেইনও আমাদের ইনকামের সাথে অ্যাড হবে না। আবার যদি আমি উল্টা ভাবে বলি, রিয়েলাইজড লস আমাদের যেমন অ্যাডমিসেবল এক্সপেন্স হবে, ঠিক তেমনি রিয়েলাইজড গেইনও আমাদের ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে।
ওকে ফাইন, তারপর আমাদের কেজে এই ধরনের একটা এক্সাম্পল আছে, আমরা দেখবো। দেন কামিং টু গ্র্যাচুইটিটা আমরা গতদিন একটু বলেছিলাম। কোম্পানি কিন্তু প্রত্যেক এমপ্লয়ির জন্য স্যালারির পাশাপাশি একটা গ্র্যাচুইটির প্রভিশন ক্রিয়েট করে, যেটা হয়তো এমপ্লয়ি শর্তগুলি পালন করলে উনি নির্দিষ্ট সময়ের পর এই গ্র্যাচুইটি টাকাটা উনি পাবেন, কিংবা ওনার যখন উনি অর্গানাইজেশন লিভ করবেন উনি গ্র্যাচুইটি টাকাটা পাবেন। বাট যেটা বললাম যে প্রত্যেক সাকসেসিং ইয়ারের জন্য এমপ্লয়ীদের একটা গ্র্যাচুইটি প্রভিশন করে রাখা হয়। আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব, আমাদের কিন্তু প্রভিশন ফর গ্র্যাচুইটি এটা ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স হবে, বাট অ্যাকচুয়াল পেমেন্ট ফ্রম গ্র্যাচুইটি উইল বি অ্যান অ্যাডমিসেবল এক্সপেন্স। তাইলে আমাদের দেখতে হবে অডিট রিপোর্টে গ্র্যাচুইটির প্রভিশন কত করা আছে, এবং ডিউরিং দি পিরিয়ডে গ্র্যাচুইটি থেকে পেমেন্ট, অ্যাকচুয়াল পেমেন্ট কত হয়েছে সেটা আমাদের দেখতে হবে। সো এই জিনিসগুলি আমাদের একটু খেয়াল করতে হবে, এবং কোনো ইনফরমেশন যদি আমাদের অডিট রিপোর্টে ঠিক মতো দেয়া না থাকে, কারণ অনেক সময় দেখবেন যে অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট হয়তো রিপোর্ট করা নাই অডিট রিপোর্ট। কেন নাই? কারণ এখানে অ্যাকচুয়াল বেসিস আমরা হিসাবটা রাখি। আমাদের হয়তো অডিটেড এপিসে যেটা আছে প্রভিশন, যেটা করা হচ্ছে গ্র্যাচুইটি প্রভিশন, সেটা আমরা হয়তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা সার্চ করেছি, হ্যাঁ। আবার আমরা যেটা করেছি হয়তো ওই যে ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো করার জন্য অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট আমাদের অডিট রিপোর্টে রিপোর্ট করা হয়নি। সো আমরা হয়তো অডিট রিপোর্ট দেখে অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট পাবো না অনেক সময়, যদি আপনার ঠিকভাবে হচ্ছে অ্যাকাউন্টস প্রিপেয়ার করা না হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার এই অ্যাকাউন্টসে গ্র্যাচুইটি রিলেটেড প্রভিশন আছে, আপনি দেখবেন আপনার অডিটেড এপিসে গ্র্যাচুইটি পেমেন্টটা আছে কিনা। না থাকলে আহ, এই কোম্পানির কথা বলে আপনি অ্যাকচুয়াল ডিউরিং দি পিরিয়ডের অর্থ বছরে গ্র্যাচুইটি পেমেন্ট কত সেটা আপনি বের করে নেবেন। দেন কামিং টু ব্যাড ডেট, আমরা গতদিন বলেছি শুধু ব্যাড ডেট না, যে কোনো ধরনের প্রভিশন ইনঅ্যাডমিসেবল। আর ব্যাড ডেপ্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ইনঅ্যাডমিসেবল, বাট ব্যাড ডেপ্ট যদি রাইট অফ, রাইট অফ মানে কি, মানে অবলোকন করা, হ্যাঁ। আমরা ওই দেয়ানাদারদেরকে লিস্ট থেকেও বাদ দিয়েছি, এবং এটার জন্য একটা লস আমরা যখন রিয়ালাইজ করছি, এটাকে আমরা বেসিক্যালি ব্যাড ডেপ্ট রাইট অফ বলি। তো নিজে নিজে ব্যাড ডেপ্ট রাইট অফ করলে সেটা অ্যাডমিসেবল হবে না। আইন যেটা বলছে সেকশন 51-এ বলছে যে ব্যাড ডেট যদি আপনি মানে কুরিন যদি আপনি অবলোকন করেন, সেক্ষেত্রে আপনি এটা কালেকশনের জন্য যথাযথ যে পদক্ষেপ নিয়েছেন সেটা সুস্পষ্ট এভিডেন্স যদি আপনার কাছে থাকে, তাহলে এটা অ্যাডমিসেবল হবে। মানে আপনি যথাযথ পদক্ষেপ নিয়েও এটা আদায় করতে ব্যর্থ হয়ে যদি এটাকে রাইট অফ করেন, দেন অ্যান্ড অনলি দেন এটা অ্যাডমিসেবল হবে। সো ব্যাড ডেট যদি রাইট অফ হয়, তাহলে আমাদের এটার একটা বোর্ড রেজুলেশন থাকা লাগবে। আপনারা দেখবেন যে ব্যাড ডেট রাইট অফ এর বোর্ড রেজুলেশন আছে কিনা, এবং কোম্পানির এই ব্যাপারের প্রিভেন্টিভ মেজার বা ওদের রিকোয়ার্ড অ্যাকশন কি ছিল সেটা একটু কনফার্ম করে দিবেন। আচ্ছা, দেন কামিং টু প্রমোশনাল এক্সপেন্স এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অল দোজ সাউন্ডস সিমিলার, বাট ট্যাক্স পারপাসে এবং আমরা যদি অ্যাকচুয়ালিও দেখি এখানে একটু ডিফারেন্স আছে। তো আমাদের ট্যাক্স আইন অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নিয়ে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, বাট প্রমোশনাল এক্সপেন্সের জন্য একটা রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশনটা কি? টার্ন ওভারের 0.5% পর্যন্ত প্রমোশনাল এক্সপেন্সটা অ্যাডমিসেবল হবে। এখন আপনি যদি আহ, দেখেন যে আপনার কোম্পানিতে প্রমোশনাল এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স একই হেডে বুক করা হচ্ছে, তাহলে আমি প্রথমে রিকমেন্ড করব, যদি অ্যাকাউন্টস এখনো ফাইনাল না হয়, আপনি দুটোকে আলাদা দুটো হেড করে দেন, অ্যাডভার্টাইজমেন্টকে আলাদা হেড ক্ষেত্রে বুক করেন এবং প্রমোশনাল এক্সপেন্সকে আলাদা হেডে বুক করেন। এতে করে আপনার ট্যাক্স কম্পিটিশন এবং অ্যাসেসমেন্টটা ইজিয়ার হবে। আর যদি একসাথেই হয়ে যায় সেক্ষেত্রে মানে আপনি যখন কম্পিটিশন করবেন তখন কথা বলে নেবেন যে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে আপনি এটাকে সেগ্রিগেট করে নেবেন যে এই টোটাল রিপোর্টেড এক্সপেন্সের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত এবং প্রমোশনাল এক্সপেন্স কত। দেন প্রমোশনাল এক্সপেন্সের জন্য অ্যাডমিসিবল লিমিটটা নিব আমরা টার্ন ওভারের 0.5%। দেন কামিং টু ট্রাভেলিং এক্সপেন্স, অনেক অর্গানাইজেশনে দেখা যায় যে লোকাল ট্রাভেলিং এবং ফরেন ট্রাভেলিং একসাথে রিপোর্ট করা হয়, যেটা আসলে ঠিক না। কারণ ফরেন ট্রাভেলিং এর উপরে ট্যাক্স কম্পিটিশনের সময় একটা রেস্ট্রিকশন আছে, যেখানে লোকাল ট্রাভেলিং এর উপর কোনো ধরনের রেস্ট্রিকশন নাই।
প্রমোশনাল এবং ট্রাভেলিং এক্সপেন্সের জন্য যে বেঞ্চমার্কিং দুটোই একই। ট্রাভেলিং এক্সপেন্সের জন্য মানে স্পেশালি ওভারসিজ ট্রাভেলিং কিংবা ফরেন ট্রাভেলিং এর জন্য বেঞ্চমার্কিং হচ্ছে কোম্পানি যে টার্নওভার বা সেলসের 0.5% পর্যন্ত। তবে এবারের নতুন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে। বলা হয়েছে যদি ওভারসিজ ট্রাভেলিংটা রেশনাল মনে হয়, ব্যবসার প্রয়োজনে খরচ হয়েছে, এটা প্রমাণিত হয়, তাহলে এখানে ওই লিমিটটা এক্সিকিউটেড হবে না, অ্যাকচুয়াল পেমেন্টটাই আপনার এডমিসেবল হবে। যদিও এগুলি আসলে ট্যাক্স অফিসে অ্যাসেসমেন্টের সময় আসলে ঝামেলা ক্রিয়েট করে। তো বেটার হচ্ছে আমরা এটা ওই টার্ন ওভারের 0.5%-এর মধ্যে অ্যাডমিসেবল লিমিটটা রাখাটাই আমাদের জন্য ওয়াইজ হবে। দেন কামিং টু এন্টারটেইনমেন্ট এক্সপেন্স কনফার্মেশন, আমি কনফার্মেশন এই জন্য বুঝি যে অনেকে কিন্তু ক্রিয়েটিভ অ্যাকাউন্ট করে, হ্যাঁ, So, ওনারা কিন্তু ডাইভার্ট করার চেষ্টা করে। লেটস এন্টারটেইনমেন্টের জন্য যেহেতু অডিট রিপোর্টে একটা আলাদা করে, আই মিন ট্যাক্স আইনে যেহেতু আলাদা করে লিমিট আছে যে এন্টারটেইনমেন্ট সার্চ করার প্রথম 10 লাখের উপর 4%, সো অনেকে এন্টারটেইনমেন্টকে পুডিং এক্সপেন্স বা অফিস এক্সপেন্স এই ধরনের এক্সপেন্স হেডে বুক করে থাকে। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, বেটার হচ্ছে যেটা যেই হেড সেটা সেই হেডে বুক করাই বেটার। আর না হলে যখন কোম্পানির অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের সময় কিন্তু ট্যাক্স অফিস আপনার কাছে সমস্ত এক্সপেন্সের লেজার এবং হচ্ছে বুকস অফ অ্যাকাউন্ট, আই মিন হচ্ছে সাপোর্টিং বিল ভাউচার চাইবেন। যদি আপনি ভিন্ন হেডে এটাকে বুক করে থাকেন এবং পরবর্তীতে এটা আইডেন্টিফাইড হয়, সেক্ষেত্রে কিন্তু ইনঅ্যাডমিসেবল হয়ে যাবে। তো এটা এন্টারটেনমেন্ট যদি থাকে তো আপনি ওইটাকে কনফার্ম করে নিয়ে ওই অনুযায়ী করবেন, আর যদি অন্য নামেও থাকে সেটাও কনফার্ম করবেন, করে নেবেন। আচ্ছা, তো এগুলি হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট। আমরা ট্যাক্স কম্পিটিশন করার আগে এই সমস্ত বিষয় আমরা ক্লিয়ার হয়ে নিব, এবং যেখানে যেখানে দরকার আমরা প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কালেক্ট করে নেব। এর বাইরেও আপনার উম, উম, কিছু জিনিস আমাদের জানতে হয়, যেমন হচ্ছে আপনার আম, অনেক সময় আমরা যেটা বলেছিলাম লাস্ট দিন যে সেকশন 67 অনুযায়ী কিছু আদার ইনকাম আছে। সেটা কি, আপনার যদি পেইড আপ ক্যাপিটাল থাকে, তাহলে দেখবেন যে পেইড আপ ক্যাপিটালের টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা এটা আপনি কনফার্ম করে নেবেন। আদারওয়াইজ অ্যাসেসমেন্টের সময় ওই টাকাটা আপনার আদার ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে। আবার একইভাবে আপনি দেখবেন যে অনেক সময় অডিট রিপোর্টে হচ্ছে ট্রেডিং লাইবিলিটি গুলির এজিং শিডিউল দেয়া থাকে না। সো যদি এটা দেয়া নাও থাকে, আপনি কিন্তু ট্যাক্স কম্পিটিশনের সময় কোম্পানি থেকে চেয়ে নেবেন যে এদের ট্রেডিং লাইবিলিটির এজিং শিডিউল। কেন এজিং শিডিউলের কথা বলছি, কারণ আমরা যেটা দেখেছি সেকশন 67, ট্রেডিং লাইবিলিটি যদি 3 বছরের বেশি ওভার ডিউ হয়, তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে Allo, এই টাকাটা Salara, আদার অ্যাড হয়ে ও তো যাবে। ঠিক আছে, একইভাবে আম, আপনার বিল্ডিং ম্যাটেরিয়াল, হ্যাঁ, বিল্ডিং ম্যাটেরিয়াল বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যদি কোনো লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি থাকে এবং এটা 2 বছরের মধ্যে পেমেন্ট না হয়, তাহলে সেটাও কিন্তু আপনার আদার ইনকাম হিসাবে যাবে। দেন হচ্ছে আম, গাড়িগুলির ক্ষেত্রে দেখবেন যে মোটর ভেহিকেলের যে ডেপ্রিসিয়েশন, যে ভেহিকেলের প্রতিটা প্রাইস কত, 30 লাখের মধ্যে আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু হয়তো ওইভাবে ডিরেক্টলি আসে না, বাট আপনাদের মানে আমরা যখন একদম অ্যাকুরেট ভাবে ট্যাক্সের কম্পিটিশন করব, আমাদের কিন্তু এই রিকোয়ার্ড ইনফরমেশন গুলি আমাদের লাগবে। এই সমস্ত চেকলিস্ট হাতে পাওয়ার পরে আমরা আসলে আমাদের কম্পিটিশনটা শুরু করে দিতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইনিশিয়াল আয়োজন। এই আয়োজনের পরে আমরা আমাদের কাজ শুরু করবো। তো যাই হোক, আমি শুরুতে যেটা বলেছি আমি একটু আহ, ইয়ে করে নিই, একটু রিকেপ করে নেই সেকশন 55-এর যে অ্যাডমিসিবিলিটি গুলি আছে। সবার আগে অ্যাক্সেস পার কুইজিট, আমি অলরেডি বলেছি অ্যাক্সেস পার কুইজিটের জন্য অ্যাডমিসেবল লিমিট হচ্ছে প্রতি এমপ্লয়ির জন্য 10 লাখ টাকা। এন্ড এবিসি লিমিটেড কোম্পানিতে যদি 40 জন এমপ্লয়ি থাকে এবং 40 জন এমপ্লয়িকে টোটাল যদি 12 কোটি টাকা স্যালারি দেওয়া হয়, তাহলে আমাদের এই 40 জন এমপ্লয়ি প্রত্যেকের জন্য দেখতে হবে ওদের পার কুইজিট বেনিফিট কত আছে। সো পার কুইজিট বেনিফিট বলতে আমরা কি বুঝাচ্ছি, এই যে এখানে যেটা আছে বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, এরিয়াস স্যালারি, অ্যাডভান্স স্যালারি, লিভ এনকেশমেন্ট, ওভারটাইম, এগুলি ছাড়া আদার যে বেনিফিট সেটাকে আমরা বলছি পার কুইজিট।
সো প্রত্যেকজন এমপ্লয়ির জন্য পারকুইজিট আমাদের বের করতে হবে, এবং যারই পারকুইজিট 10 লাখ টাকার বেশি হবে ওইটি ইনঅ্যাডমিসেবল হবে। এবং একটা ভালো বিষয় হচ্ছে আমাদের যে প্রস্তাবিত ফাইন্যান্স বিল সেখানে বলছে যে পারকুইজিট অ্যাক্সেস পারকুইজিট এর জন্য যে এক্সপেন্সটা ইনঅ্যাডমিসেবল হবে এটার জন্য 56 ধারা অনুযায়ী রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। এই কথাটা সিগনিফিকেন্স কি? কথাটা সিগনিফিকেন্স হচ্ছে আপনার এই এবিসি লিমিটেড কোম্পানি, হাইপোথেটিক্যালি আমি একটা কোম্পানির নাম বলছি, এবিসি লিমিটেড কোম্পানি। এবিসি লিমিটেড কোম্পানির 23-24 ইনকাম ইয়ারের এক্সেস পারকুইজিট হচ্ছে 55 লাখ টাকা, এবং হিসাব করে দেখা গেল যে এই কোম্পানিটা ট্যাক্সেবল লস আসছে 5 কোটি টাকা। এখন যখন ট্যাক্সেবল লস আসছে 5 কোটি টাকা এবং এদের এক্সেস পারকুইজিট আসছে 50 লাখ টাকা, এই এক্সেস পারকুইজিট যেটা 50 লাখ, এটা তো ইনঅ্যাডমিসেবল। এটা ইনঅ্যাডমিসেবল হয়ে যাওয়ার কারণে আমাদের কি করতে হতো, এই এই প্রস্তাবিত ফাইন্যান্স বিল আসার আগ পর্যন্ত এই 50 লাখ টাকা যেটা ইনঅ্যাডমিসেবল এক্সেস পারকুইজিট হচ্ছে এটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হতো। আমাদের লস হলো, কোম্পানি যদিও লস হয় 5 কোটি টাকা, তথাপি সত্ত্বেও এদেরকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হতো। বাট আমাদের প্রস্তাবিত ফাইন্যান্স বিলে যেটা বলা হচ্ছে, এই যে দবা ঘ থেকে উমো, হ্যাঁ, আহ, উম, এগুলির উপরে আমাদের এখন কি করতে হবে না, রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে না। তার মানে কোম্পানি যদি লস হয়, লস হলে এই অ্যাক্সেস পারকুইজিটের উপর আর কোনো কি দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। তো যাই হোক, আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে আমরা এটা একটু বুঝতে পারবো। অ্যাক্সেস পারকুইজিট আমরা মোটামুটি বুঝতাম। দেন কামিং টু ট্রাভেলিং, অলরেডি একটু আগে বলেছি, তারপর আবার বলছি, আমাদের লোকাল ট্রাভেলিং এবং ফরেন ট্রাভেলিং কে আলাদা করে নিব। ফরেন ট্রাভেলিং এর জন্য অ্যালাউবল লিমিট হবে টার্ন ওভারের 0.5%। টার্ন ওভার বলতে আমরা আসলে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেলস, বিজনেস সেলস, বিজনেস রেভিনিউ, যেটা বিজনেস রেভিনিউ 0.5% পর্যন্ত ওভারসিজ ট্রাভেলিং এর জন্য আমাদের কি হবে, অ্যাডমিসেবল অ্যামাউন্ট হবে। আর এটাও কিন্তু এটা যদিও এখন ইনঅ্যাডমিসেবল হচ্ছে, বাট এটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে না। ফ্রি স্যাম্পল, ফ্রি স্যাম্পলের বিষয়টা এটা কিন্তু ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। এখানে ওরা তিনটা ইন্ডাস্ট্রিগুলিকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি হয় সেখানে, এবং ওদের টার্ন ওভার যদি হয় লেটস সে 17 কোটি টাকা, তখন ওদের অ্যাডমিসেবল ফ্রি স্যাম্পল কিভাবে আমরা ক্যালকুলেট করব? 17 কোটি টাকার প্রথম 5 কোটি টাকার উপর 2%, পরবর্তী 5 কোটি টাকার উপর 1%, এই গেল 10 কোটি। রিমেনিং 7 কোটি টাকার উপর 0.5% যে অ্যামাউন্ট আসবে সেটা হবে অ্যাডমিসেবল ফ্রি স্যাম্পল। আর এই যে ফ্রি স্যাম্পল যেটা অ্যাক্সেস যেটা হবে ইনঅ্যাডমিসেবল হবে, লিমিটের বাইরে যেটা হবে, এটার জন্য এখন আর রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে না। মানে লস হলে আর ট্যাক্স দিতে হবে না, বাট এটা যদি লাভ হয় তাহলে যেটা ইনঅ্যাডমিসেবল হচ্ছে সেটার জন্য ওদেরকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এর বাইরে যে এটা করা হচ্ছে সেটা হচ্ছে ফুড কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইন্ডাস্ট্রি। এখানে রেটটা আছে, আমি এর আগেও বলেছি, এটা নিয়ে আর বলছি না। আর এই চারটি ইন্ডাস্ট্রি বাদ দিয়ে আদার ইন্ডাস্ট্রির জন্য প্রথম 5 কোটি টাকার উপর 0.5%, তারপরের 5 কোটি টাকার উপর 0.25%, এবং রিমেইনিং অ্যামাউন্টের উপর 0.1% রেটে ট্যাক্স দিতে হবে। এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে এটা একটু কমপ্লেক্স। কমপ্লেক্স কেন বলছি, আগেরগুলি যেমন স্ট্রেট ফরওয়ার্ড টার্নওভার উপর কিংবা আমাদের ডিসক্লোজ প্রফিটের উপর আমরা বের করে ফেলি, বাট এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে একটু জটিল আছে। জটিল কেন? কারণ আমাদেরকে প্রথমে অডিট রিপোর্টে যে এন্টারটেইনমেন্ট এক্সপেন্সটা দেয়া থাকবে সেটা আমরা যোগ করে দিব। পরবর্তীতে আমরা কি করব, আমরা এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে ট্যাক্সেবল ইনকাম কত সেটা দেখব। এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে ট্যাক্সেবল ইনকাম যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা এখানে থেকে অ্যাডমিসেবল এক্সপেন্স ক্লেম করতে পারবো। আর এন্টারটেনমেন্ট সার্চ করার আগে যদি কোনো লস হয় তাহলে কিন্তু আর কোনো এন্টারটেইনমেন্ট এক্সপেন্স সার্চ করা যাবে না। তো যাই হোক, এন্টারটেইনমেন্ট এক্সপেন্সের ক্ষেত্রে যেটা আমি বলছি যে অ্যাডমিসেবল লিমিট হচ্ছে এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে যে প্রফিট, এটা প্রথম 10 লাখ টাকার উপর 4% এবং রিমেনিং অ্যামাউন্টের উপর 2% রেটে। তার মানে কি, ধরেন এবিসি লিমিটেড কোম্পানির এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে ওদের ট্যাক্সেবল ইনকাম আসছে 22 লাখ টাকা, তাহলে এইখানে ওদের অ্যালাউয়েবল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স কত? প্রথম 10 লাখের উপর 4%, পরের 12 লাখ টাকার উপর 2%, যেটা আসবে সেটা হবে অ্যাডমিসেবল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। আর এন্টারটেইনমেন্ট এক্সপেন্স জন্য এখন আর কি হবে, এটা ইনঅ্যাডমিসেবল হলে রেগুলার রেটে আন্ডার সেকশন 56 অনুযায়ী ট্যাক্স দিতে হবে না। দেন কামিং টু হেড অফিস এক্সপেন্স, সো এটা আসলে বেসিক্যালি অ্যাপ্লিকেবল হচ্ছে ফরেন কোম্পানির জন্য। বাংলাদেশে অনেকগুলি ফরেন কোম্পানির ব্রাঞ্চ অফিস, লিয়াজুন অফিস আছে, তাই না? সো এইসব ব্রাঞ্চ অফিস
যদি ওদের হেড অফিস এক্সপেন্স কিংবা ইন্টারগ্রুপ এক্সপেন্স নামে ওদের অডিট রিপোর্টে কোনো এক্সপেন্স ক্লেম করে, তাহলে এই সমস্ত এক্সপেন্সের মানে টোটাল এক্সপেন্স, লেটস ওরা হেড অফিস এক্সপেন্স ক্লেম করলো 3 লাখ টাকা, ইন্টারগ্রুপ এক্সপেন্স ক্লেম করলো ওদের আরো 2 লাখ টাকা, ওরা 5 লাখ টাকা ক্লেম করছে। এই যে 5 লাখ টাকা ওরা ক্লেম করছে, এইটার জন্য ওদের অ্যাডমিসিবল লিমিটটা কত? অ্যাডমিসিবল লিমিট হচ্ছে ডিসক্লোজ প্রফিটের 10%। ওদের ডিসক্লোজ প্রফিট হচ্ছে 40 লাখ টাকা, তাহলে ওদের অ্যাডমিসিবল লিমিট কত? 40 লাখ টাকা 10%, 4 লাখ টাকা। আর ওরা ক্লেম করেছে কত? 5 লাখ টাকা। তার মানে এখান থেকে 1 লাখ টাকা ইনঅ্যাডমিসিবল হবে। ওকে, আগের গুলির মতো এটাও হচ্ছে, এখানে আমাদের কি করতে হবে না, এটা আমাদের রেগুলার, এটা লস হলে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। দেন কামিং টু, এখানে আমার মনে হয় আচ্ছা, একটু এটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, এবার আমি একটু বলছি, সেটা হচ্ছে টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি। এই ধরনের যদি এক্সপেন্সেস গুলি অডিট রিপোর্টে ক্লেম করা থাকে, তো তাহলে এই রিলেটেড যাবতীয় যে এক্সপেন্স গুলি আছে সমস্ত এক্সপেন্সের জন্য অ্যাডমিসিবল লিমিট হচ্ছে ডিসক্লোজ প্রফিটের 10%। আগে বিষয়টা আলাদা রেট ছিল, এখন একটাই রেট দিয়েছে, সেটা হচ্ছে 10%। সো যেটা আমি বলছি, আবার বলছি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি, এই যাবতীয় যত খরচ হবে সমস্ত খরচের জন্য অ্যালাউয়েবল লিমিট হচ্ছে ডিসক্লোজ নেট প্রফিটের 10%। এখানে ডিসক্লোজ নেট প্রফিট বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। প্রমোশনাল এক্সপেন্স, প্রমোশনাল এক্সপেন্স বলতে আইনে আলাদা করে বলছে যে প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট আলাদা। প্রমোশনাল বলতে বোঝাচ্ছে এনি এক্সপেন্স ইনকার্ড বাই ওয়ে অফ গিভিং এনি বেনিফিট ইন কাইন্ড or cash or in any other form to any person for the promotion of the business. Let's say বিমবারের সাথে মাজনি ফ্রি দেওয়া হচ্ছে বা হারপিকের সাথে মগ ফ্রি দেওয়া হচ্ছে, এগুলি কিন্তু হচ্ছে আপনার প্রমোশনাল এক্সপেন্স, কিন্তু একটা কুপন দেওয়া হচ্ছে, এটা প্রমোশনাল এক্সপেন্স। সো ধরেন পেপসি কিনলে আপনি কুপনে কি পাবেন? জার্সি পাবেন, মোবাইল পাবেন, এগুলি প্রমোশনাল এক্সপেন্স। সো প্রমোশনাল এক্সপেন্সের জন্য যে খরচটা হচ্ছে এইটার অ্যাডমিসিবল লিমিটটা হচ্ছে টার্ন ওভারের 0.5%। দুটোর জন্য টার্ন ওভারের 0.5%, একটা হচ্ছে ওভারসিজ ট্রাভেলিং আর একটা হচ্ছে প্রমোশনাল এক্সপেন্স। এই দুটোর জন্য আমাদের টার্ন ওভারের 0.5% হচ্ছে অ্যাডমিসিবল লিমিট। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি সেকশন 55-এর মেজর হাইলাইট। বাকিগুলি আসলে ওইখানে কোনো কি নাই, রেট নাই। ওইগুলি যেমন আছে যে যে কোনো এক্সপেন্স পেমেন্টের সময় অ্যাডসোর্সে যদি ট্যাক্স ডিডাক্ট করা না হয় সেটা ইনঅ্যাডমিসিবল হবে। স্যালারি, রেন্ট, এগুলি যদি নন ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট হয় তাহলে ইনঅ্যাডমিসিবল হবে। এই ধরনের, হ্যাঁ, প্রভিশন গুলি ইনঅ্যাডমিসিবল হবে। নন বিজনেস রিলেটেড এক্সপেন্স ইনঅ্যাডমিসিবল হবে, এগুলি আমরা বলেছি। এগুলিতে যেহেতু লিমিট নেই আর আমি ওইগুলি বলছি না। তো যাই হোক, কি ছিল আমাদের মেজর রিক্যাপ। দেন আমি যেটা বলেছি ট্যাক্স পেইমেন্ট, হ্যাঁ, আমরা আর তো ট্যাক্স লাইবিলিটি কম্পিটিশন করবো, বাট অলরেডি সারা বছর ধরে কোম্পানির কিছু ট্যাক্স দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়? একটা হচ্ছে আপনি ইম্পোর্ট করলে দেখবেন ইম্পোর্ট স্টেজে একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া হয়, কিংবা ওই যে আপনার ইনকামের এগেনস্টে কাস্টমার ট্যাক্স কেটে রাখে, কিংবা এফডিআর করলে ডিভিডেন্ড ইনকামের সময় ট্যাক্স কাটা থাকে। এই যে ট্যাক্স কাটা হচ্ছে এটা কিন্তু কোম্পানির জন্য একটা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। আবার কোম্পানি নিজেও হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকে। তো এই ধরনের ট্যাক্স পেমেন্ট যদি থাকে সেটার একটা লিস্ট এবং ডকুমেন্ট গুলি আপনার নিতে হবে। সো লেটস হ্যাভ দা প্র্যাকটিক্যাল কেস। আমি আপনাদের সাথে একটা অডিট রিপোর্ট শেয়ার করেছি, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। পেয়েছেন আপনার অডিট রিপোর্টটা? ওকে, ফাইন। সো আমি আপনাদের সাথে একটা অডিট রিপোর্ট শেয়ার করছি। এখন আমি একটু এক্সেলে দেখালে আমার জন্য একটু সুবিধা হয়। আমরা লেটস সে এবিসি প্রাইভেট লিমিটেড, যদিও অর্থ বছর এখনো শেষ হয়নি, বাট আপনাদের জন্য এই বছরটা রিলিভেন্ট দেখে আমি এটাই নিলাম। এবিসি প্রাইভেট লিমিটেডের 30 জুন 2024 তারিখে একটা অডিট রিপোর্টের উপর বেসিস করে এদের আমরা 23-24 ইনকাম ইয়ার, দ্যাট মিনস অ্যাসেসমেন্ট ইয়ার কবে? 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য এবিসি প্রাইভেট লিমিটেডের আমরা কোম্পানি ট্যাক্স প্রথমে কম্পিটিশন করব, দেন কোম্পানি ট্যাক্স কম্পিটিশনের উপর বেসিস করে কিভাবে রিটার্নটা প্রিপেয়ার করতে হবে আমরা সেটা দেখব। সো সবার আগে আমি যেটা চেকলিস্ট বলেছি সে চেকলিস্ট আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে সবগুলি আছে। প্রথম যেটা সেটা হচ্ছে অডিটেড এফএস। আমরা
অডিটেড এপিসটা হাতে পেয়েছি। অডিটেড এপিস হাতে পাওয়ার পরে আমাদের খুব ভালো করে এই অডিটেড এপিসটা স্টাডি করতে হবে। তো আমি একটু দেখি আমাদের অডিটেড এপিসি কি আছে, আমি একটু টাইম নিয়ে একটু বলবো, কারণ এখানে যেহেতু প্র্যাকটিক্যাল অনেকগুলি বিষয় আছে, আইনের ইমপ্লিকেশন আছে, আমি কয়েকটা মার্ক করে রেখেছি, এটা আমার প্রয়োজনীয় ইনফরমেশন বলে। সো আমাদের এবিসি প্রাইভেট লিমিটেডের 30 জুন 2024 তারিখের প্রথম রেভিনিউ হচ্ছে 1205 মিলিয়ন, মানে 120 কোটি 53 লাখ। সো এই যে রেভিনিউ, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের টার্নওভার। এই রেভিনিউটা আমাদের কয়েকটা কাজে লাগবে। একটা হচ্ছে আমাদের প্রমোশনাল এক্সপেন্সের জন্য অ্যালাউবল লিমিট হচ্ছে এই রেভিনিউর 0.5%। এক, দুই, ওভারসিজ ট্রাভেলিং এর জন্য আমাদের অ্যালাউবল লিমিট হচ্ছে এই রেভিনিউর 0.5%। দুইটা। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যখন গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্সটা কম্পিটিশন করব, গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্সটা আমরা কিভাবে নিব? গ্রস রিসিপ্ট আগে আমাদের কম্পিটিশন করতে হবে। গ্রস রিসিপ্ট আমরা কিভাবে পাবো? আমাদের ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা আমরা হয়তো ব্যালেন্স শিটে পাবো, এই যে ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবল, এটার সাথে আমরা ডিউরিং দি পিরিয়ডে সেলস যোগ করব, এবং আমরা এই বছরের ক্লোজিং রিসিভেবলটা, ট্রেড রিসিভেবলটা আমরা বাদ দিব। বাদ দিলে আমরা কি পাবো? কালেকশন ফ্রম সেল। এই কালেকশন ফ্রম সেলস এর সাথে আমাদের যে আদার ইনকাম গুলি আছে, আদার ইনকাম গুলি আমাদের যোগ করতে হবে। আদার ইনকাম গুলি আমরা যোগ করে দিলে আমরা আমাদের গ্রস রিসিপ্ট পাবো। ওকে। আর এই গ্রস রিসিপ্টের 0.5% পর্যন্ত, সরি, কোম্পানির জন্য গ্রস রিসিপ্টের 0.6% হচ্ছে মিনিমাম ট্যাক্স। যাই হোক, সবার আগে আমরা দেখলাম যে আমাদের রেভিনিউ, দ্যাট মিনস আমাদের যেটা টার্ন ওভার। তারপরে আছে আমাদের কস্ট অফ সেলস। এখানে 761 মিলিয়ন কস্ট অফ সেলস আছে, যেটা এখানে আমরা একটা অ্যামাউন্ট দেখছি, বাট এটা যদি আমি ব্রেকডাউনটা একটু দেখি, তো কস্ট অফ সেলস এর এখানে যদি আমি দেখি, এখানে একটা যেভাবে আমরা কম্পিটিশনটা হয়, ওপেনিং র মেটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়াল, ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, সব মিলিয়ে আপনার একটা কি আছে, এই কস্ট অফ গুডস সোল্ড এর কম্পিটিশন আছে। বাট এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, সেখানে একটা প্রভিশন ফর স্টক অবসোলেন্স আছে। এটা বেসিক্যালি কি, কেউ বলতে পারবেন? মানে র মেটেরিয়াল, ওদের যে স্টকটা আছে, স্টকের কতখানি আম, ওদের কি হতে পারে, ড্যামেজ হতে পারে, সেটার জন্য ওরা একটা প্রভিশন ক্রিয়েট করছে। তো যেটা ওরা এক্সপেন্স হিসেবে ক্রিয়েট, আই মিন বুক করছে, বাট এটা যেহেতু অ্যাকচুয়াল এক্সপেন্স না, এটা আমরা কি বলি, বাংলায় বললে ধারণাগত ব্যয়, তাই না? এই প্রভিশন ফর স্টক অবসোলেন্স যেটা আছে, এটা কিন্তু একটা ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। হ্যাঁ, whereas অ্যাকচুয়াল অবসোলেন্স যেটা, সেটা আমাদের জন্য অ্যাডমিসেবল এক্সপেন্স হবে, বাট এইখানে যে প্রভিশনটা আছে এটা ইনঅ্যাডমিসেবল। আর এটার সাথে আমাদের কি আছে, লেবার অ্যান্ড ওভারহেডের বুক করা আছে 50 মিলিয়ন। আমি এখন এই লেবার অ্যান্ড ওভারহেডের যদি এই কস্ট সেন্টারটা আমি একটু দেখি, এখানে কি কি এক্সপেন্স আছে। স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস আছে আপনার কত, 19 মিলিয়ন। আমাদেরকে কিন্তু এই স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সের পার কুইজিট এবং নন পার কুইজিটের ব্রেকডাউন নিতে হবে। এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স, এই এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্সটা কি, এখানে কি কোনো গ্র্যাচুইটি প্রভিশন আছে কিনা, সেটা কিন্তু কি করতে হবে, কোম্পানির সাথে কথা বলে কনফার্ম করতে হবে, এবং যদি থাকে তাহলে সেই গ্র্যাচুইটি প্রভিশনটা কতখানি আছে। তো অনেক সময় দেখবেন অডিটেড এপিসে এই যে অ্যাকাউন্টস এর টাইটেল গুলি কিন্তু ভিন্ন নামে থাকতে পারে। সো কোন অ্যাকাউন্টস টাইটেলে কি বুক করা আছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ঠিকভাবে ট্যাক্স কম্পিটিশন করতে পারবেন না। এবং আপনি ঠিকভাবে ট্যাক্স কম্পিটিশন না করে যদি রিটার্নটা সাবমিট করেন, দেখবেন ট্যাক্স অফিস ওদের কি কি মানে প্রপার ইনফরমেশনের অভাবে ওরা কিন্তু আপনার এক্সপেন্সটা ইনএডমিসিবল করে দিচ্ছে। ওকে, ফাইন। সিকিউরিটি চার্জ নিয়ে আমাদের আইনে কোথাও কিছু বলে নাই, জেনারেল ইন্স্যুরেন্স না। আমি আপাতত টিডিএস এর শর্টফল কিংবা টিডিএস এর নন ডিডাকশন অথবা নন ব্যাংকিং চ্যানেলে পেমেন্টের কথা বলছি না, আমরা যেগুলিতে আমাদের স্পেসিফিকলি বার দেয়া আছে সেই বারগুলি যেখানে আছে সেটা আমরা দেখছি। সো এখানে ওভারসিজ ট্রাভেলিং এই কস্ট সেন্টারে নাই, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স আছে যেখানে, যেটার একটা সেলিং আছে, তাহলে এটা সেপারেট কনসিডারেশনের জন্য আমরা রাখবো। আচ্ছা, লাইসেন্স ফি, ইন্টারনেট বিল, লোকাল ট্রাভেলিং, এগুলি নিয়ে অসুবিধা নাই। ডোনেশন এন্ড সাবস্ক্রিপশন, যদি এখানে কিছু নাই, বাট আপনাকে একটু কনফার্ম করতে হবে এই ডোনেশন এন্ড সাবস্ক্রিপশনটা, স্পেশালি সাবস্ক্রিপশন নিয়ে অসুবিধা নাই, ডোনেশনটা এনবিআর এর যে অ্যাপ্রুভ খাত আছে
খাতে দেয়া আছে কিনা। যদি খাতে দেয়া না থাকে, অ্যাসেসমেন্টের সময় এই টাকাটা কিন্তু কি হয়ে যাবে, ইনঅ্যাডমিসিবল ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, এটা কোম্পানির পলিসি অনুযায়ী করেছে। বাট ট্যাক্সের যখন কম্পিটিশন হবে তখন কিন্তু এইভাবে হবে না। আমরা থার্ড শিডিউলে যে রেট গুলি দেওয়া আছে, যেমন আমাদের কম্পিউটার প্রিন্টার হলে এখন 25% রিডিউসিং মেথডে দিতে হবে, ফ্যাক্টরি বিল্ডিং হলে 10%, জেনারেল বিল্ডিং হলে 5%। সো আমাদের যে রেট আছে, রেট দিয়ে আমাদের কিন্তু ডেপ্রিসিয়েশন করতে হবে। সো সেই জন্য আমরা কি করব, আমরা এই যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা আছে এখানে, আপনারা আমাকে কতদিন বলেছেন যে আমি কেন এটাকে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বলছি। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আসলে বুঝে সুবিধার্থে বলছি। অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বলতে আমরা অ্যাকাউন্টস করার সময় আমরা একটা ডেপ্রিসিয়েশন বুক করি। যেমন এখানে দেখেন, এই কোম্পানি ওদের যে টোটাল যে অ্যাসেট গুলি আছে, এই অ্যাসেটের উপর ওরা কিন্তু একটা ডেপ্রিসিয়েশন ওরা সার্চ করেছে, তাই না? কম্পিটিশন হয়তো আমার এখানে নেই, বাট ওরা ডিউরিং দ্য পিরিয়ডে একটা টোটাল ডেপ্রিসিয়েশন সার্চ করেছে। এই ডেপ্রিসিয়েশনটাকে আমি বেসিক্যালি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বলছি। হ্যাঁ, আমরা কিন্তু যখন ট্যাক্স কম্পিটিশন করব, এই ডেপ্রিসিয়েশনটাকে যোগ করে দিব। আর যেটা আমাদের ট্যাক্স এর থার্ড শিডিউল অনুযায়ী যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, সেটাকে আমরা অ্যাডমিসিবল করব। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি সিওজিএস এর বিষয়। দেন আমরা পাচ্ছি গ্রস প্রফিট। এখান থেকে আবার আমাদের বাদ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা নোট নাম্বার 22। আমরা আবার দেখবো এখানে কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও যদি আমি উপরের দিকে দেখি, এখানে আমাদের আছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। আগের স্যালারির সাথে লেবার অ্যান্ড ওভারহেডের কস্ট সেন্টারের স্যালারির সাথে এই স্যালারিটাও যোগ হবে, যোগ হয়ে দেখতে হবে এখানে এক্সেস পারকুইজিট কতখানি আছে। এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্সের ইনভেস্টিগেশন করতে হবে। এখানে আবার ওভারসিজ ট্রাভেলিং আছে, যেটার জন্য অ্যাডমিসেবল লিমিট হচ্ছে টার্নওভারের 0.5%। ডোনেশনটা আসলে এনবিআর অ্যাপ্রুভ খাতে হয়েছে কিনা সেটা কথা বলে নিতে হবে। এই যে ডেপ্রিসিয়েশন যেটা আছে, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, এটা আমরা যোগ করে দিব এবং পরবর্তীতে ট্যাক্স অনুযায়ী কম্পিটিশন করে সেটা আমরা বাদ দিব। দেন কামিং টু সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এখানে একটু এই কস্ট সেন্টারে যদি আমি যাই, এখানে কি কি আছে আমাদের, এখানে আবার একইভাবে স্যালারিজ এন্ড অ্যালাউন্স আছে। সো তিন কস্ট সেন্টারের স্যালারিজ একসাথে করে অ্যাক্সেস পারকুইজিটের হিসাবটা নিতে হবে। এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স কিভাবে আসবে, এন্টারটেইনমেন্ট এখানে আছে, এন্টারটেইনমেন্টটা দেখতে হবে যে আমাদের যে লিমিটটা বলা হয়েছে এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে প্রথম 10 লাখের উপর 4%, রিমেনিং অ্যামাউন্টের উপর 2%, সেই লিমিটে আছে কিনা। এই অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, আগের তিনটা ডেপ্রিসিয়েশন একসাথে করে টোটাল ট্যাক্স কম্পিটিশনের সময় যোগ করবো। দেন আমরা থার্ড শিডিউল অনুযায়ী যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন রিক্যালকুলেট করবো সেটা বাদ দিই। ব্যাড ডেপ্টের যে প্রভিশন, এটা একদম ইনঅ্যাডমিসিবল হয়ে হয়ে যাবে। সেলস প্রমোশন এক্সপেন্স, এখানে দেখতে হবে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আছে কিনা। সো আমরা যখন কথা বলেছি, ওরা বলেছে যে ওরা অ্যাডভার্টাইজমেন্ট আলাদা করে বুক করে না, অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রমোশন দুটো একসাথে রেখেছে। সো আমরা পরবর্তীতে ট্যাক্স কম্পিটিশনের সময় এটাকে প্রথম সেগ্রিগেট করে দিব, অ্যাডভার্টাইজমেন্টটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওটার 0.5% আমরা নিব টার্ন ওভারে। বাট আপনারা যদি এখনো আপনাদের কোম্পানির অ্যাকাউন্টস কমপ্লিট না হয়, আপনারা রিকমেন্ড করবেন যেন দুটো আলাদা করে খাত দেওয়া হয়, অ্যাডভার্টাইজমেন্ট আলাদা এবং সেলস প্রমোশন এক্সপেন্স আলাদা দেওয়া হয়, তাহলে ভালো হবে। ওভারসিজ ট্রাভেলিং যেটা, এটাও আমরা আবার দেখবো যে আমাদের টার্ন ওভারের 0.5%-এর বেশি কিনা। এখানেও ডোনেশন আছে, এটাও শুনতে হবে এনপিআর অ্যাপ্রুভড খাতে কিনা। সো এই হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। সো আমাদের গ্রস প্রফিট থেকে এটা বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি আমাদের অপারেটিং ইনকাম 102 মিলিয়ন, 102.907 মিলিয়ন। এটার সাথে যোগ করা হচ্ছে আদার ইনকাম। হ্যাঁ, সো একটু খেয়াল রাখবো, আমরা কিন্তু ট্যাক্স কম্পিটিশনটা শুরু করব, আমরা সবাই জানি প্রফিট বিফোর ট্যাক্স থেকে। বাট আমাদের প্রফিট বিফোর ট্যাক্সে যেমন বিজনেস ইনকাম আছে, ঠিক তেমনই আমাদের নন বিজনেস ইনকাম আছে। এই যে আদার ইনকাম, এখানে একটু খেয়াল করতে হবে এখানে কোনো নন বিজনেস ইনকাম আছে কিনা। সো আমি এই যে আমাদের আদার ইনকামের ব্রেকডাউন এখানে আছে, কি আছে এখানে, সেলস অফ স্ক্র্যাপ। স্ক্র্যাপ যেটা, এটা আসলে কিন্তু বিজনেসেরই বাই প্রোডাক্ট। সো এটা আমাদের বিজনেস ইনকামের সাথেই আসবে, যদিও ওরা কোর বিজনেসের ইনকাম না হওয়ার কারণে আলাদা করছে, এটা আমরা বিজনেসের সাথে পরবর্তীতে রাখবো। বাট ইন্টারেস্ট অন এফডিআর, এটা কোথায় যাবে, এটা আমাদের যাবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ইনভেস্টমেন্ট ইনকাম, এটাও ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাবে। এবং আদার ইন্টারেস্ট ইনকাম যেটা আছে, এটাও
তিনটাই আমাদের ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাবে। সো আমরা যেটা করব, প্রফিট বিফোর ট্যাক্স থেকে এই তিনটা জিনিস প্রথমে বাদ দিব। ঠিক আছে, এই তিনটা ইনকাম আমরা বাদ দিয়ে রাখবো। আচ্ছা, দেন আছে আদার লস, নোট নাম্বার 24। আমরা একটু দেখি আদার লসের আসলে কি কম্পিটিশন, আই মিন হিস্ট্রি কি। সেখানে যেটা দেখা যাচ্ছে, আদার লসের এখানে দুটো পার্ট, একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস এন্ড আদার লস। এই যে আদার লস যেটা আসছে এখানে, একটা জিনিস হচ্ছে ফরেন এক্সচেঞ্জ গেইন এন্ড লস। তাহলে আমাদের দেখতে হবে যে এরা ফরেন এক্সচেঞ্জের রিয়েলাইজড অ্যান্ড রিয়েলাইজড এর কোনো ব্রেকডাউন দিয়েছে কিনা। যদি রিয়েলাইজড অ্যান্ড রিয়েলাইজড এর ব্রেকডাউন দেয় তাহলে তো ভালো কথা, কারণ রিয়েলাইজড লসটা অ্যাডমিসেবল, আনরিয়েলাইজড লস অ্যাডমিসেবল। একইভাবে আনরিয়েলাইজড গেইন অ্যাড হবে না, বাট রিয়েলাইজড গেইন অ্যাড হবে। তো আমাদের এখানে যদিও ফরেন এক্সচেঞ্জের লস আছে 1 মিলিয়ন, বাট আমরা যখন ব্রেকডাউন দেখতেছি সেখানে দেখা যাচ্ছে রিয়েলাইজড লস হচ্ছে ওদের 17 মিলিয়ন, আর আনরিয়েলাইজড গেইন হচ্ছে ওদের 16 মিলিয়ন। তাহলে আমাদের এখান থেকে রিয়েলাইজ যে লস, এটা কিন্তু আমাদের অ্যাডমিসেবল এক্সপেন্স হিসাবে যাবে। হ্যাঁ, আবার যেটা রিয়েলাইজড গেইন আছে, এটা কিন্তু ওদের ইনকামের সাথে, বিজনেস ইনকামের সাথে অ্যাড হবে, এবং আনরিয়েলাইজ যে গেইন এটা কিন্তু আমরা আর যোগ করবো না। তো আমরা যেটা করব, আমরা প্রথমে, এটা তো পরবর্তীতে যাবে, আমরা প্রথমে প্রফিট বিফোর ট্যাক্সটা থেকে আমরা শুরু করব, করে আমাদের যে আদার লসটা আছে, আদার লস পুরোটাই আমরা যোগ করে দিব। আর এখানে যেটা বললাম, ওই নন বিজনেস হেডের যে ইনকাম গুলি আছে সেগুলি আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। দেন দেখেন এখানে আরেকটা এক্সপেন্স বাদ দেওয়া আছে, সেটা হচ্ছে ফাইন্যান্স এক্সপেন্স। এখন এই ফাইন্যান্স এক্সপেন্সটা আসলে কি? এটা কি ওদের কোনো লোনের ইন্টারেস্ট চার্জ, নাকি ওদের লিজের ফাইন্যান্স এক্সপেন্স, সেটা কিন্তু একটু দেখতে হবে। এখানে কিন্তু এটার জন্য কোনো লোন নাই, আই মিন নোট দেয়া নাই ডিরেক্টলি, বাট একটা নোট এখানে আছে। সেটাই যদি আমি একটু আপনাদের দেখাই, সেটা হচ্ছে ওদের এই যে 64 লাখ টাকার যে ফাইন্যান্স চার্জ, এবং একটা ফাইন্যান্স চার্জ হচ্ছে ওদের লিজের ফাইন্যান্স চার্জ। হ্যাঁ, ওদের লিজের ফাইন্যান্স চার্জ আছে, যেটা ওরা এখানে বুক করেছিল। আমি দেখাই কোথায় জানি লিজের ফাইন্যান্স চার্জ আছে, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স লিজ। এদের এই 64 লাখের মধ্যে লিজের ইন্টারেস্ট এক্সপেন্স আছে, আর বাকি যেটা সেটা বেসিক্যালি ওদের লোন। সেই লোনটা, এটা হতে পারে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লোন, সেটা হতে পারে ওদের রিলেটেড পার্টির লোন। বাট আমরা এদের যে ব্যালেন্স শিট, সো রিলেটেড পার্টি নাকি ব্যাংক অ্যান্ড কি বলে, লোনটা কার থেকে নেয়া, আমি কোনখান থেকে আসছি, আমি আসছি এখান থেকে, যে ফাইন্যান্স এক্সপেন্সের পুরোটা কি ওদের লোনের, নাকি আইএফআরএস মানে লিজের। সো লিজের যেটা আছে সেটাই অ্যাডমিসেবল, আর এটা যদি লোনের হয় তাহলে অ্যাডমিসেবল হবে। বাট লোনের হলেও সেখানে কোশ্চেন আছে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যদি ইন্টারেস্ট এক্সপেন্স হয় তাহলে সেটা অ্যাডমিসেবল। বাট এটা যদি রিলেটেড পার্টি লোন হয়, তাহলে সেখানে কিন্তু সেকশন 53-তে একটা বার দিয়েছে, কি বলেছে, রিলেটেড পার্টি হলে 15 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডমিসেবল। এর বেশি যদি ইন্টারেস্ট এক্সপেন্স হয়, তাহলে বোর্ড যে পদ্ধতি নির্ধারণ করে দিবে, ওই নির্ধারিত পদ্ধতি অনুযায়ী যতখানি আসবে ততখানি অ্যাডমিসেবল। তো এটা একটু কমপ্লেক্স ইস্যু, আমরা ধরে নিই রিলেটেড পার্টি হলে 15 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডমিসেবল। তো এদের এই লোনটা আসলে কার, ব্যাংকের না ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, সেটা বুঝতে হলে হয়তো আমাদের লাইবিলিটি সেকশনে যেতে হবে। আমি যদি এখানে এদের লাইবিলিটি দেখি, দেখি এদের রিলেটেড পার্টির কোনো লোন আছে কিনা। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখবেন লোন ফ্রম রিলেটেড পার্টি আছে। তো এদের যেহেতু এই রিলেটেড পার্টির লোন আছে, তাইলে এটা কিন্তু আমাদের আবার ভালো করে দেখতে হবে যে রিলেটেড পার্টির ডিউরিং দ্য পিরিয়ডের ইন্টারেস্টের চার্জ কত হয়েছে এবং ইন্টারেস্ট পেমেন্ট কত হয়েছে, এগুলোর কিন্তু শিডিউল আপনাকে নিতে হবে। আমি একটু আগেও বলেছি, লোনের ক্ষেত্রে লোনের ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আমরা এখানে সার্চ করছি সেটাই কিন্তু অ্যাডমিসেবল হবে না, যেটা ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে সেটা কিন্তু অ্যাডমিসেবল হবে। তো এইটা ইন্টারেস্ট কতখানি পেমেন্ট করেছে এবং সেটা কি আছে সেটা আপনাকে ভালো করে দেখতে হবে। আর একটা বিষয় এখানে কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে রিলেটেড পার্টির সাথে যে ট্রানজেকশন। সো রিলেটেড পার্টির ট্রানজেকশন হলে এখানে কিন্তু আরেকটা বিষয় আসবে, ট্রান্সফার প্রাইসিং। সো ট্রান্সফার প্রাইসিং এর বিষয়টা আমরা যেটা জানি, যে আমাদের আইনে যেটা আছে যে আম, আপনার রিলেটেড পার্টির সাথে 3 কোটি টাকার বেশি যদি আর্ম লেন্থ ট্রানজেকশন থাকে, তাহলে আপনার
এই কোম্পানি ট্যাক্স রিটার্নের পাশাপাশি আরেকটা ট্রান্সফার প্রাইসিং রিটার্নও সাবমিট করতে হবে। তো যাই হোক, সেটা আমি আপাতত পরে আসছি, আগে আমরা কোম্পানি ট্যাক্স রিটার্নটা নিয়ে কথা বলি। আমরা এখানে যেটা দেখলাম যে এদের এই লোনের এখানে রিলেটেড পার্টি লোন আছে। ওকে, ফাইন। তো এটা বাদ দেওয়ার পরে আমরা এই এক্সপেন্সেস গুলি বাদ দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রফিট রিপোর্ট, WPPF, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, যেখান থেকে এই কোম্পানি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে পেমেন্ট করেছে 56,15,000। তো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে যে পেমেন্ট করেছে সেখানে আবার সেকশন 49 অনুযায়ী একটা রেস্ট্রিকশন আছে। কেউ কি আমাকে বলতে পারবেন রেস্ট্রিকশন কতখানি? আপনি কি আনমিউট করতে পারেন? ওকে, ফাইন। আচ্ছা, 5%। 5%। সেটা সেটা কি নেট প্রফিটের 5% নাকি আলাদা করে অন্য কোনো ডিরেক্টিভ আছে সেখানে? এই ক্ষেত্রে নেট প্রফিটের 5%। না, ব্যবসা থেকে প্রাপ্ত ইনকামের 5%। এই যে আদার ইনকাম আদার লস যেটা আছে সেটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে? অপারেটিং ইনকামের 5% হবে। এটা আপনাকে দেখতে হবে সেকশন 49-এ। আমি ক্লজটা একটু পড়ি আপনাদের দেখাই, দাঁড়ান। So, এটা কম্পিটিশনটা আবার একটু আলাদা। এটা তো মনে হয় সরে পেলাম। কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে 49-এ, তাই না? এই যে 49, 49, 49, এই যে শ্রমিক অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 এর ধারা 234-এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ যাহা প্রদর্শিত নিট ব্যবসায়িক মুনাফা কি দিয়েছে? ব্যবসায়িক মুনাফা, এটা অপারেটিং ইনকামের হবে, হ্যাঁ? এখানে আদার ইনকাম না, ব্যবসায়িক মুনাফা 5% দিয়েছে। তো এখানে কিন্তু একটু ঝামেলা আছে, ডিরেক্টলি হবে না। তো আমরা যেটা করতে হবে, আমরা প্রথমে এই টাকাটা কি করব? আমরা প্রথমে এই টাকাটা অ্যাড ব্যাক করবো এবং পরবর্তীতে ব্যবসায়িক মুনাফার 5% যতখানি আসে সেটাকে আমরা অ্যাডমিসেবল করে দিব। তো যাই হোক, আমরা এটা বাদ দেওয়ার পরে যে ফাইনালি প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স আছে, এই প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স থেকে আমরা আমাদের কম্পিটিশনটা শুরু করব। আর এইদিকে আমি একটু অন্যদিকে আমি যাচ্ছি। ব্যালেন্স শিটের এখানে আমাদের আহ অনেকগুলি জিনিসই দেখার আছে, যেমন আমি উপর থেকে যদি আসি, যে প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, রাইট অফ ইউজ আছে। আপনি ব্যালেন্স শিটে এক নজরে দেখবেন রাইট অফ ইউজ অ্যাসেট আছে আছে, মানে এখানে IFRS 16 এর ইমপ্লিকেশন আছে। এখানে লিজের অ্যামোর্টাইজেশন এবং লিজের ফাইন্যান্সার্স বা ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডমিসেবল হবে, আর অ্যাকচুয়াল লিজ রেন্টটা অ্যাডমিসেবল হবে। সো এই ধরনের বিষয়গুলি থাকবে। ইনভেন্টরি থাকলে দেখবেন যে ইনভেন্টরির কোনো প্রভিশন আছে কিনা, ইনভেন্টরির প্রভিশনটা কিন্তু ইনঅ্যাডমিসেবল হবে। ট্রেড রিসিভেবল থাকলে এখানে কোনো ব্যাড ডেপ্টের প্রভিশন আছে কিনা কিংবা রাইট অফ আছে কিনা সেটা আপনার একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, দেন কামিং টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল এবং ডিউরিং দি পিরিয়ডে যদি কোনো শেয়ার ক্যাপিটাল রিসিভ থাকে সেটা ব্যাংকিং চ্যানেলে আসছে কিনা সেটা একটু কনফার্ম করতে হবে। সো লোন যেগুলি থাকে, লোনের পেমেন্ট শিডিউল গুলি আপনাকে নিতে হবে। আর ট্রেড পেয়েবল যেটা আছে, ট্রেড পেয়েবলের এজিং শিডিউল আপনার হাতে নিতে হবে। So, এই জিনিসগুলি বেসিক্যালি ব্যালেন্স শিট থেকে দেখতে হবে। আর বাকি আসি আমি একটু আমাদের অ্যাসেট রেজিস্টার। অ্যাসেট রেজিস্টার এখানে এখানে যে ডেপ্রিসিয়েশনটা আছে 3টা কস্ট সেন্টারে, এই ডেপ্রিসিয়েশনটা আমরা বেসিক্যালি নিব না। আমাদের বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই এবিসি লিমিটেড কোম্পানির গত বছরের যে ট্যাক্সের কম্পিটিশন আছে, ওই মানে ট্যাক্স রিটার্নটা আছে, সেখান থেকে আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশনের শিডিউলটা নিব। ট্যাক্স ডেপ্রিসিয়েশন শিডিউলে গত বছরের যে অ্যাসেটের ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু আছে সেটা আমাদের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু হবে। দেন ওই ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালুর সাথে আমরা ডিউরিং দি পিরিয়ডে যে অ্যাকচুয়াল এডিশন আছে অ্যাসেটের, সে অ্যাকচুয়াল এডিশনটা আমরা নিব। যেমন প্ল্যান্ট এন্ড মেশিনারির এডিশন হচ্ছে 4,43,000 টাকা, ল্যাবরেটরি ইকুইপমেন্টের এডিশন হচ্ছে 61,000 টাকা, কম্পিউটার ইকুইপমেন্টের এডিশন আছে 7,23,000 টাকা। এই এডিশন গুলি নিব। একইভাবে কোনো মেশিনের যদি ডিসপোজাল থাকে, যেমন কালার ক্রিয়েশন মেশিনের ডিসপোজাল আছে, ডিসপোজালটাও নিব। তো আমাদের ট্যাক্স ডেপ্রিসিয়েশনের সময় বেসিক্যালি যেটা লাগে, গত বছরের ট্যাক্স রিটার্ন থেকে
অ্যাসেট গুলির ক্যাটাগরি ওয়াইজ রিটেন ডাউন ভ্যালু এবং আমাদের অডিটেড এফএস থেকে ডিউরিং দ্য পিরিয়ডে অ্যাসেটের এডিশন কতখানি হয়েছে, ডিসপোজাল কতখানি হয়েছে সেটা আমরা নিব। আচ্ছা, আমরা গতদিন থার্ড শিডিউলের ট্যাক্স ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা দুটো ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে জেনারেল ডেপ্রিসিয়েশন, তাই না? তো যেখানে আমরা বলছি যে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হলে ডেপ্রিসিয়েশনের রেট হবে কত পার্সেন্ট? এখন ডেপ্রিসিয়েশনের রেট কত? মেশিনারিজ 10% depreciation, laboratory equipment 10%, computer equipment 25%। বাট একটা জিনিস আমি বলছি যে আমরা এই জেনারেল ডেপ্রিসিয়েশনের পাশাপাশি আমাদের যে প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে এটার একটি ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন আমরা সার্চ করতে পারবো। কত ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন, কত পার্সেন্ট? 25%। কোনটার উপরে? টোটাল ভ্যালুর উপরে না ডিউরিং দি পিরিয়ডের এডিশন? শুধু আমরা ডিউরিং দি পিরিয়ডের যে এডিশন আছে এই এডিশনের উপরে আমরা ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা সার্চ করব, ঠিক আছে? আর নোটগুলি আপনারা ইন জেনারেল শুরু থেকে শুরু করে একটু দেখে যেতে পারেন, এখানে কোন নোটে কি ইনফরমেশন দেওয়া আছে পুরোটাই আপনারা কুইকলি একবার স্ক্যান করে যাবেন, যে অডিট রিপোর্ট থেকে যতখানি পসিবল ইনফরমেশন যেটা আপনি পাচ্ছেন। এখানে যেমন রিসিভেবলের এজিং শিডিউল আছে, আমাদের রিসিভেবল না, আমাদের ট্রেডিং লাইবিলিটির এজিং শিডিউল লাগবে, হ্যাঁ। তো আমরা যতখানি ইনফরমেশন আমাদের জন্য রিলিভেন্ট আছে সেটা আমরা এখান থেকে স্ক্যান করে নেব। আগে আমি কস্ট সেন্টার গুলি একটু ভালো করে দেখে নিয়েছি, কোন কস্ট সেন্টারে কি কি এক্সপেন্সের ইস্যু আছে। আদার ইনকাম গুলি যেটা আছে সেটা আমরা দেখেছি, আদার এক্সপেন্সেস গুলি আমরা এখান থেকে দেখে নিয়েছি। এরপরে ফরেন এক্সচেঞ্জের গেইন লস এর বিষয়টা আছে আইএফআরএস 16 এর ক্ষেত্রে, যেমন ওদের অ্যাকচুয়াল রেন্ট হচ্ছে, যদিও এটা সবসময় দেয়া থাকে না, অ্যাকচুয়াল রেন্ট হচ্ছে ওদের এই অ্যামাউন্টটা, যেখানে ওদের ইন্টারেস্ট চার্জ হচ্ছে এইটা, আবার অ্যামোটাইজেশন, লিজের অ্যামোটাইজেশন। সো আমরা যেটা জানি যে লিজের অ্যামোটাইজেশনটা এটা আমরা অবশ্য ইয়েতেও দেখবো, ফিক্সড অ্যাসেট শিডিউলেও দেখবো, এই যে রাইট অফ ইউজ অ্যাসেটের যে অ্যামোটাইজেশন, এই অ্যামোটাইজেশন গুলি কি হবে, এটা অ্যাড ব্যাক করে দিবে, ইনঅ্যাডমিসিবল হবে। একইভাবে লিজে যে ফাইন্যান্স আসবে ইন্টারেস্ট এক্সপেন্স, এটাও ইনঅ্যাডমিসিবল হবে। আর এটার পরিবর্তে অ্যাকচুয়াল যে রেন্টাল এক্সপেন্স এটা অ্যাডমিসিবল হবে। আর এদিকে আমি একটু যদি আসি, এখানে কি আছে, গ্র্যাচুইটির একটা বিষয় আছে। এদের ওই যে এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স, ওরা এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্স অনেক কিছুর পাশাপাশি ওরা কি রেখেছে, গ্র্যাচুইটির প্রভিশন রেখেছে। যেখানে আমাদের ডিউরিং দি পিরিয়ড তিনটা কস্ট সেন্টারে গ্র্যাচুইটির প্রভিশন হচ্ছে 48 লাখ, আর হোয়ার অ্যাকচুয়াল গ্র্যাচুইটির পেমেন্ট হচ্ছে 3 লাখ 12। সো এই টাকাটা ইনঅ্যাডমিসিবল এবং এই টাকাটা হচ্ছে অ্যাডমিসিবল। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অডিট রিপোর্টের একটা কুইক স্ক্যান। এবার আমরা কি করব, আমাদের ট্যাক্সের কম্পিটিশন করব। আমাদের ফ্রেমওয়ার্ক কি হবে, আমরা শুরু করব প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে। আমরা শুরু করব এই জায়গা থেকে, শুরু করব প্রফিট বিফোর ট্যাক্স, দেন এখান থেকে আমাদের নন বিজনেস ইনকাম যেটা আছে এগুলি আমরা বাদ দিব, আমাদের আদার লসটা আমরা যোগ করব, যোগ করলে আমরা পাবো আসলে অডিট রিপোর্ট অনুযায়ী বিজনেস ইনকাম কতখানি। দেন এটার সাথে আমরা যেটা এক্সপেন্সেস ফর সেপারেট কনসিডারেশন যেগুলি আছে সেগুলি যোগ করব। যেমন কি আছে আমাদের, কি কি আছে, ওভারসিজ ট্রাভেলিং আছে, এন্টারটেইনমেন্ট আছে, আমাদের প্রমোশনাল এক্সপেন্সেস আছে, আমাদের প্রভিশন গুলি আছে, এগুলি আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আছে, এগুলি আমরা প্রথম সেপারেট কনসিডারেশনের জন্য যোগ করব। দেন আমাদের যে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স আছে যেমন এক্সেস পারকুইজিট, এটা আমরা অ্যাড করে দিব। এরপরে আমরা যেটা অ্যাডমিসেবল এক্সপেন্স আছে, ওই যে যেটা বললাম প্রমোশনাল এক্সপেন্স টার্নওভারের 0.5 পর্যন্ত, ওভারসিজ ট্রাভেলিং টার্নওভারের 0.5 পর্যন্ত, টেকনিক্যাল নো হাউ ফি, ডিসক্লোজ প্রফিটের 10% পর্যন্ত, এইভাবে যেগুলি যেগুলি অ্যাডমিসেবল এক্সপেন্স আছে এবং ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিব। বাদ দিলে আমরা বেসিক্যালি পাবো এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে আমাদের প্রফিট কত, দেন ওইখান থেকে আমরা ওই যে দেখবো যে অ্যালাউবল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স কত সেটা আমরা বাদ দিই। বাদ দেওয়ার পরে আমাদের যদি প্রিভিয়াস পিরিয়ডের কোনো আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশন থাকে কিংবা লস, বিজনেস লস ক্যারি ফরওয়ার্ড থাকে, সেটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা পাবো ডিউরিং দ্য পিরিয়ডে ট্যাক্সেবল বিজনেস ইনকাম। দেন এই ট্যাক্সেবল বিজনেস ইনকামের আহ, আমরা একটা বাইপার্কেশন করব। যদি আপনারা মনে করে থাকেন প্রথম দিন আমি আপনাদেরকে মিনিমাম ট্যাক্সের ইমপ্লিকেশন বলেছি, আমি বলেছি যে আমাদের কোনো ইনকামের এগেনস্টে যদি 163(2) ধারায় কোনো ট্যাক্স কাটা থাকে তাহলে ওইটার ট্যাক্সটা দুভাগে ভাগ করতে হবে, এটা রেগুলার ট্যাক্স কত, এটা মিনিমাম ট্যাক্স কত। যেটা
রেগুলার মিনিমাম ট্যাক্সের মধ্যে যেটা হায়ার হবে সেটাই হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। সো আমরা ওই যে আমাদের যে টোটাল রেভিনিউ সেলস, এখানে তো অনেকেই হচ্ছে ট্যাক্স কেটেছে, তাহলে আমরা দেখবো যে কোন সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটা আছে, কতখানি সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটা নাই। যেই সেলস গুলির এগেনস্টে কোনো ট্যাক্স কাটা নাই ওইটার জন্য জাস্ট রেগুলার রেটে ট্যাক্স বের করবো, ওইটাই ফাইনাল। আর যেই সেলস গুলি বা ইনকাম গুলির এগেনস্টে ট্যাক্স কাটা আছে ওইটার জন্য আমরা আলাদা করে দেখবো এটার রেগুলার ট্যাক্স কত, মিনিমাম ট্যাক্স কত, দুটোর মধ্যে যেটা হায়ার হবে সেটাই হবে আমাদের ট্যাক্স লায়াবিলিটি। তো এরভাবে আমরা প্রথমে বের করবো ইনকামের উপর ট্যাক্স লায়াবিলিটি কত, এরপরে আমরা যেটা করবো যে আমাদের কি বলে গ্রস রিসিপ্টের উপর মিনিমাম ট্যাক্স কত। সো যেটা হায়ার হবে সেটাই হবে আমাদের ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমাদের যে অ্যাসোর্সে যে ট্যাক্স পেমেন্ট এবং অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট আছে এটা বাদ দিলে আমরা পাবো যে ওই অর্থ বছর আর কত টাকা ট্যাক্স দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের মেইন ফ্রেমওয়ার্কিং। এবার আমি এই জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা এখন এবিসি প্রাইভেট লিমিটেডের জন্য ট্যাক্স কম্পিটিশন করবো। শুরু করব কোন জায়গা থেকে? প্রফিট বিফোর ট্যাক্স থেকে। সো লেটস গেট স্টার্টেড। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আই জি, হোপ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে। জি দেখা তো ট্যাক্স কম্পিটিশনের জন্য কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নেই, হ্যাঁ। আপনি আইন অনুযায়ী আপনার পছন্দ মতো যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন। আমি সাধারণত এই ফরম্যাটটা ইউজ করি। তো সবার আগে আমরা একটু যেহেতু রিটার্নের সাথে কোম্পানির ক্ষেত্রে রিটার্নের সাথে কি করতে হয়, ও ট্যাক্সের একটা কম্পিটিশন দিতে হয়। তো একটু সুন্দর করে দিলে ভালো হয়, কোম্পানির নাম, কোম্পানির টিম, দেন আমরা কোন পিরিয়ডের জন্য করছি, অ্যাকাউন্টিং ইয়ার ইন্ডেড অন 30 জুন 2024, অ্যাসেসমেন্ট ইয়ার কবে, 24-25। আমরা কি করতেছি, কম্পিটিশন অফ টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি। সো আমি সাধারণত এখানে কটা কলাম ইউজ করি, 5টা কলাম ইউজ করি। প্রথম কলামটা পার্টিকুলার, পরের কলামটা হচ্ছে রেফারেন্সের জন্য আমি কোন ডাটা থেকে নিয়েছি, এটা রিকোয়ার্ড, আপনি এটা এগুলি বাদ দিয়েও দিতে পারেন। তারপরেরটা হচ্ছে আমরা অনেকগুলির জন্য অ্যাডমিসিবল এর জন্য কতখানি আমাদের যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের জন্য আমরা কিছু শিডিউল দিব। সো কোনটা কোথায় আছে সেটার জন্য আমরা অ্যাটাচমেন্ট দিতে পারি। দেন আসলে আমার 3টা কলাম হলেই হয়, এটা, এটা এবং এটা। বাকি দুটো আমি রেখেছি যে রেফারেন্সিং এর জন্য। দেন এটা হচ্ছে ইনার কম্পিটিশন, যোগ বিয়োগ ভিতরে দিব, যেখানে একাধিক আইটেম আছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল কলাম। ওকে ফাইন। তো আমরা এবিসি প্রাইভেট লিমিটেডের 23-24 ইনকাম ইয়ার যেটা, এটার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25, এটা ট্যাক্স কম্পিটিশন করবো। শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব কোথা থেকে? প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স। জি, 110 মিলিয়ন। এইখান থেকে আমাদের যে আদার লসের যেটা আছে, এটা তো আসলে বিজনেস নন বিজনেস একসাথে আছে। আমরা ট্যাক্স কম্পিটিশন কি করবো, আলাদা আলাদা করবো, বিজনেস ইনকাম আলাদা করবো এবং অন্য যে হেডগুলি আছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ক্যাপিটাল গেইন থাকলে ক্যাপিটাল গেইন, আদার ইনকাম থাকলে আদার ইনকাম, আমরা আলাদা আলাদা করবো। তো যাই হোক, আমাদের এখানে প্রথমে আমরা এটা নিলাম, দেন এখানে একটু আমাদের যে অডিট রিপোর্ট সেখানে আমরা দেখলাম যে আমাদের আদার লস আছে, যে এটা আসলে বিজনেস এর না। So এটা যেহেতু মাইনাস করা আছে, এখন আমরা এখন কি করব, এটাকে যোগ করে দিব, আমাদের অ্যাড করে দিলাম আদার লস। ঠিক আছে। তো আমাদের আদার লস যেটা আছে, এই যে আমি অ্যাজ ইট ইজ দেখাই আপনাদেরকে, 16,12,000 আমরা যোগ করলাম। দেন আমাদের আদার ইনকাম আছে, কস্ট সেপারেট কনসিডারেশন। আদার ইনকাম যদি আমি এখানে দেখাই, নোট নাম্বার 21, আমাদের আদার ইনকাম কোথায় কোথায় আছে, সেল অফ স্ক্র্যাপ, এটা আসলে বিজনেসের। সো এটা তো আর সেপারেট কনসিডারেশনের দরকার নেই, বাট ইন্টারেস্ট অন এফডিআর, ইনভেস্টমেন্ট ইনকাম এবং আদার ইন্টারেস্ট ইনকাম, তিনটা মিলে আমাদের কত আছে, 1,86,53,000। এই টাকাটা আমরা কি করে দিব, এই টাকাটা আমরা এখন বাদ দিয়ে দিব। আগে যেহেতু যোগ করছিল, এখন আমরা এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা ফাইনালি পাবো ইনকাম ফ্রম অপারেশন। অডিট রিপোর্ট অনুযায়ী আমাদের অপারেশনের ইনকাম কত সেটা আমরা বের করে নিয়েছি। এবার এটার সাথে আমাদের একটু আগে আমরা যেই হেডগুলি দেখেছি, যেগুলি আমাদের একদম সেপারেট কনসিডারেশনের জন্য যেটা আছে, প্রথম আমরা এগুলি যোগ করলাম। প্রথমে আসি আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। যদি মনে করে থাকেন, আমাদের 3টা কস্ট সেন্টারে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল। একটা ছিল আমাদের লেবার অ্যান্ড ওভারহেড, তারপরে ছিল আমাদের এই সেলিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই না? তো 3টা মিলে আমাদের অডিট রিপোর্টে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল 3 কোটি টাকা, 30 মিলিয়ন। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের
জানি আপনারা জানেন, তাও আমি একটু দেখাচ্ছি। তো আমাদের এই যে প্রথম ছিল অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, এইখানে ছিল ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, এইটা যোগ করলাম আমরা। এরপরে আমরা যোগ করলাম আমাদের এখানকার ডেপ্রিসিয়েশন, এই কস্ট সেন্টারের ডেপ্রিসিয়েশন। দেন আমরা যোগ করছি সেলিং এর অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আমরা তিনটা ডেপ্রিসিয়েশন আমরা যোগ করে দিলাম। তো এখানকার ডেপ্রিসিয়েশন, এই যে তিনটা ডেপ্রিসিয়েশন আমরা অ্যাজ ইট ইজ অডিট রিপোর্টে যেভাবে আছে আমরা অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা আমরা যোগ করলাম। এরপরে আমরা কি নিলাম, ওই যে আমাদের রাইট অফ ইউজ অ্যাসেট, হ্যাঁ, একটা হচ্ছে ওই যে দুইটার অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আছে। এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দুটো অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, দুটোর অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আমরা একসাথে দুটো মিলে এই যে আমি যোগ করে দিলাম। একটু দেখাই, এই দুটার অ্যামোর্টাইজেশন এক্সপেন্স হচ্ছে 14 মিলিয়ন, 1,43,99,000। এটা আমরা যোগ করলাম। আর কি আমরা এটার সাথে অ্যাড করবো, আইফারএস 16 এর কি আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে, তাই না? লিজের লিজের অ্যামোর্টাইজেশন এবং ইন্টারেস্ট এক্সপেন্স দুইটাই আমরা যোগ করে দিব। এই যে এদের ইন্টারেস্ট এক্সপেন্স আছে 27 লাখ, এটা আমরা যোগ করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের রিলেটেড পার্টির যে লোন, সো রিলেটেড পার্টির লোনের যে ইন্টারেস্ট, এটা আমি কেন অ্যাড করছি, কারণ রিলেটেড পার্টির লোনের ইন্টারেস্ট অ্যাডমিসেবল হচ্ছে 15 লাখ টাকা পর্যন্ত, অথবা বোর্ড যদি আমাদেরকে আদার্স কোনো ইয়ে দেয় সেটা। আর এটা তো আসলে অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স তো আর কি হবে না, ইন্টারেস্টের অ্যাডমিসেবল এক্সপেন্স হবে না, আমাদের শিডিউল দেখতে হবে। তো এই জন্য আমরা রিলেটেড পার্টি যে ইন্টারেস্ট এক্সপেন্স আছে সেটা আমরা দিলাম। আর যদি এটা না হয়ে এটা ব্যাংক লোনও হতো, তাও কিন্তু আমি এই অ্যামাউন্টটা অ্যাড করে দিতাম, দিয়ে অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট পেমেন্ট, হয়তো এদের এই বছর ইন্টারেস্ট অ্যাক্রু হয়েছে 37 লাখ, বাট ওরা পেমেন্ট করছে 30 লাখ, তাহলে আমরা কিন্তু অ্যাডমিসেবল হিসেবে ক্লেম করতাম 30 লাখ। ঠিক আছে, সো এদের রিলেটেড পার্টির ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আছে 37 লাখ, এটাও আমরা অ্যাড করে দিয়েছি। দেন সেলস প্রমোশনাল এক্সপেন্স, এটা একটা নোটেই আছে, আমার নোট নাম্বার 23-এ আছে। আমি একটু দেখাই আপনাদের অডিট রিপোর্টে আমার 23 নম্বর নোটে প্রমোশনাল এক্সপেন্স আছে। এই যে আমি যদি একটু যাই, আমার 23 নম্বর নোটের প্রমোশনাল এক্সপেন্স কোথায়, মার্ক করিনি আমি। এই যে সেলস প্রমোশনাল এক্সপেন্স, আচ্ছা, সেলস প্রমোশনাল এক্সপেন্সের এখানে একটু কাহিনী আছে আমার। এখানে সেলস প্রমোশনাল এক্সপেন্স আছে কত, সেলস প্রমোশনাল এক্সপেন্স আছে 59 মিলিয়ন, 5,99,00,000। বাট আমি যোগ করেছি আপনার কত, আমি যোগ করেছি 4 কোটি। কেন আমি 4 কোটি যোগ করেছি, আমরা যখন ওদের সাথে কথা বলেছি ওরা আমাদেরকে বললো ওদের সেলস প্রমোশনাল এক্সপেন্স হিসেবে যদিও বুক বুক করা আছে 5 কোটি, এর মধ্যে ওদের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হচ্ছে 1 কোটি টাকা। তাহলে এইটা নিয়ে তো আমাদের কোনো ইয়ে নাই, সেপারেট কনসিডারেশনের দরকার নেই, এটার পুরোটা অ্যাডমিসেবল। আমাদের কোথায় সমস্যা, সমস্যা হচ্ছে প্রমোশনাল এক্সপেন্স তাহলে কত দাঁড়াচ্ছে, এই অ্যাডভার্টাইজমেন্ট বাদ দিলে প্রমোশনাল এক্সপেন্স হচ্ছে আমাদের 40 মিলিয়ন। এটার জন্য অ্যাডমিসেবল এক্সপেন্স হবে ওদের টার্ন ওভার সেলস এর 0.5%। তো যাই হোক, আমরা শুরুতে যেটা করছি, শুরুতে আমরা ওদের টোটাল যে প্রমোশনাল এক্সপেন্স সেটাই আমরা সেপারেট কনসিডারেশনের জন্য আগে যোগ করে দিলাম। দেন ওভারসিজ ট্রাভেলিং এক্সপেন্স, আমার এখানে দুটো কস্ট সেন্টারে ছিল, দুটোই নিয়ে নিয়েছি। ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এটা আমরা এই যে অডিট রিপোর্টে আমাদের ইনকাম স্টেটমেন্টে যেভাবে ছিল, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড 56,15,00,000, সেটা আমরা ইনিশিয়ালি যোগ করেছি। পরবর্তীতে যতখানি আমাদের জন্য অ্যালাউয়েবল হবে এটা আমরা নিব। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স আমাদের তিনটা কস্ট সেন্টারে ছিল, তিনটা যোগ করে অডিট রিপোর্টে যেভাবে ছিল এগুলি ইনিশিয়ালি সেপারেট কনসিডারেশনের জন্য আমরা নিয়েছি। ঠিক আছে, কত নিয়েছি, আপনার 98 মিলিয়ন। এবার আমরা এটার সাথে যোগ করব ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস অ্যান্ড আদার্স। কি কি আছে, প্রথমে এখানে আছে প্রভিশন ফর এমপ্লয়ি বেনিফিট, তাই না? এটা ওদের নোট 28-এ আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি আর বারবার পিছনে যাচ্ছি না। তো ওদের যে এমপ্লয়ি বেনিফিটের যে প্রভিশনটা ছিল সেটা আমরা অ্যাড করে দিলাম। দেন প্রভিশন ফর ব্যাড ডেট যেটা ছিল এটা আমরা অ্যাড করলাম। প্রভিশন ফর স্টক অবসোলেন্স বা ইম্পেয়ারমেন্ট যেটাই আমরা বলি,
ওদের স্টকের অবসোলেন্সের জন্য ওরা একটা প্রভিশন করেছিল, এটাও ইনঅ্যাডমিসেবল। দেন ওদের এক্সেস পারকুইজিট যেটা, এইটা আসবে। এটা কিন্তু এটা নিয়ে আমি অনেকবার আপনাদের সাথে বলেছি, অ্যাক্সেস পারকুইজিটের জন্য আমাদের কি করতে হবে, কথা বলতে হবে। কার সাথে কথা বলতে হবে? এইচআর এর সাথে কথা বলতে হবে। সো এখানে দেখেন ওদের 245 জন এমপ্লয়ি আছে। এই 245 জন এমপ্লয়ি টোটাল যে স্যালারিটা দিচ্ছে, এই প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে আমরা ওদের, এখানে আমি যদিও এটা একটা বড় লেন্দি শিডিউল, আমি পুরোটা এখানে দেখাচ্ছি না। তো এটা দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নন পারকুইজিট এলিমেন্ট আর একটা হচ্ছে পারকুইজিট এলিমেন্ট। পারকুইজিট এলিমেন্টের মধ্যে আমরা যেটা দেখতেছি প্রত্যেকের আলাদা আলাদা করে পারকুইজিট বের করা হয়েছে, হ্যাঁ। সো একজনের জন্য অ্যালাউবল পারকুইজিট কত, 10 লাখ। সো যার স্যালারি আপনার লিমিট অ্যাক্সেস করেছে তার জন্য ইনঅ্যাডমিসেবল হয়েছে, বা যার যে এমপ্লয়ি স্যালারি পারকুইজিটের মধ্যে আছে, লিমিটের মধ্যে আছে, ওর জন্য কিন্তু ইনঅ্যাডমিসেবল হয়নি। তো এখানে 245 জন এমপ্লয়ি জন্য অ্যাক্সেস পারকুইজিট হচ্ছে 15,25,000। তো এই 15,25,000 কিন্তু কি হয়ে যাবে, ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স হিসাবে চলে আসবে। আর একটা জিনিস যেটা আমরা বলেছি যে রিয়ালাইজড ফরেন এক্সচেঞ্জ গেইন যেটা, সেটা অ্যাড হবে একদম। এটা কিন্তু আমরা ওই যে আপনাদেরকে আমি নোটও দেখিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি, ওদের যে অডিট রিপোর্ট থেকে আমরা নিয়েছি রিয়েলাইজ ফরেন এক্সচেঞ্জ লস এবং রিয়েলাইজ ফরেন এক্সচেঞ্জ গেইন। সো যেটা রিয়েলাইজ ফরেন এক্সচেঞ্জ লস, এটা যেমন অ্যাডমিসেবল এক্সপেন্স, ঠিক তেমনই রিয়েলাইজ ফরেন এক্সচেঞ্জ গেইন এটা ওদের ইনকামের সাথে অ্যাড হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি করেছি, এটা আমরা অ্যাড করে দিয়েছি। সো ওদের আরো অ্যাড হলো ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স এবং আদার্স অ্যাড হলো আরো 13 মিলিয়ন। ওকে, এবার আমরা বাদ দিব ওদের অ্যাডমিসেবল এক্সপেন্স। প্রথমে আসি ওভারসিজ ট্রাভেল। ওভারসিজ ট্রাভেলিং কতখানি অ্যাডমিসেবল, ওভারসিজ কতখানি, টার্নওভারের 0.5%। তো আপনারা পয়েন্ট যেটা ফাইভ করবেন এগুলির জন্য আলাদা আলাদা করে আপনারা নোট দিবেন, যদিও এগুলি ম্যান্ডেটরি না, বাট এই প্রেজেন্টেশন যত ভালো হবে আপনার অ্যাসেসমেন্টের সময় ঝামেলা তত কম হবে, কিংবা এটা সেলফ এক্সপ্লানেটরি হলে ডিসিটি দের বা ট্যাক্স অফিসকে বোঝাতে আপনার সুবিধা হবে। তো যাক, যে আমরা এটা জাস্ট আমি আমার মতো একটা টেমপ্লেট দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তো আমরা যেটা দেখাচ্ছি এখানে ওই একই টাইটেল লিখলাম, এটা আমরা কি করতেছি, ফরেন ট্রাভেল অ্যাজ পার সেকশন 55 অফ আইটি 2023 অনুযায়ী কতখানি অ্যাডমিসেবল হবে সেটা আমরা দেখাচ্ছি। ফরেন ট্রাভেল এদের দুটো কস্ট সেন্টারে ছিল, দুটো কস্ট সেন্টারে টোটাল ছিল 1,81,000। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরেন ট্রাভেল। এটার জন্য অ্যাডমিসিবল কতখানি হবে, টার্ন ওভারের 0.5%। টার্ন ওভার তো আমরা একটু আগে দেখলাম, টার্ন ওভার কি আমাদের সেলস 505 মিলিয়ন, এটার কত, 0.5%। তার মানে 60 লাখ টাকা পর্যন্ত ওদের জন্য অ্যাডমিসেবল, কিন্তু ওরা খরচ করছে কত, 1,81,000। তো যেটা খরচ করছে পুরোটাই কি হবে ওদের জন্য অ্যাডমিসেবল হবে। তো যাক, যাই হোক, 1,81,000 যা আছে পুরোটাই মানে, এটা কি ছিল, এটা হচ্ছে ওর জন্য ম্যাক্সিমাম লিমিট ছিল 60 লাখ। যেটা অ্যালাউবল লিমিট সেটাই কিন্তু অ্যাডমিসেবল না, ও তো এটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রেশহোল্ড, বাট ও খরচ যেটা করছে, খরচ করছে 81। এখানে যদি ও খরচ করতো 40 লাখ, তাহলে আমরা অ্যালাউবল লিমিট 60,26,000 পর্যন্ত নিলাম। যেহেতু 60,26,000 থেকে কম করেছে, যেটা করেছে সেটাই আমরা অ্যাডমিসেবল নিচ্ছি। দেন কামিং টু সেলস প্রমোশনাল এক্সপেন্স, একটু মনে করে দেখি। সেলস প্রমোশনাল আমরা যোগ করছি কত, 40 মিলিয়ন, 4 কোটি টাকা, বাট অ্যাডমিসেবল হবে কত, একই, থ্রেশহোল্ড একই। So, মানে টার্ন ওভারের 0.5%। পয়েন্ট ফাইভ। ওরা খরচ করছে 4 কোটি, বাট ও অ্যাডমিসেবল হিসেবে নিতে পারবে 60,26,000। ওকে, দেন কামিং টু ইন্টারেস্ট পেইড টু রিলেটেড পার্টি। তো যেটা আমি আপনাদেরকে গত দিনও বলেছি, আমাদের সেকশন 53 অনুযায়ী রিলেটেড পার্টিকে দিলে 15,000 টাকা পর্যন্ত দিলে সেখানে অসুবিধা নেই, এর বেশি দিলে আবার বোর্ডের নির্ধারিত পদ্ধতিটা অ্যাডমিসেবল হবে। আমরা ঝামেলায় না গিয়ে 15 লাখ পর্যন্ত আমরা কি দেখাচ্ছি, অ্যাডমিসেবল দেখাচ্ছি। ওকে, বাট আপনি চাইলে আসলে বেশিও দিতে পারেন, বাট পরবর্তীতে বোর্ড ঝামেলা করবে আর কি। আই মিন ট্যাক্স অফিস এটা পদ্ধতি নির্ধারণ করবে, ও বলবে যে আপনি রিলেটেড পার্টিকে ইন্টারেস্ট দিচ্ছেন কোন বেসিসে দিচ্ছেন, ওইটার ওর আর্ম লেন্থ ইন্টারেস্টটা বের করতে চাইবে।
হাওয়েভার এরপরে আসি আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন। এটা কিন্তু খুবই খুবই সেন্সিটিভ একটা বিষয়, ট্যাক্স ডেপ্রিসিয়েশন। সেই ট্যাক্স ডেপ্রিসিয়েশন করতে হলে সবার আগে আমার কি লাগবে বলেন তো, কি লাগবে? ট্যাক্স ডেপ্রিসিয়েশন করতে হলে সবার আগে কি লাগবে? প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স ইয়েটা লাগবে। কম্পিটিশন। আমরা এখন যেমন করছি 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের, আমাদের নিতে হবে 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স কম্পিটিশন। তো 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারে যেটা ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু ছিল, সেটা আমাদের 24-25-এর জন্য কি হবে? ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু। এটা কিন্তু অডিট রিপোর্ট দেখে নিব না, এটা আমরা তার আগের বছরের ট্যাক্স কম্পিটিশন থেকে নিব। তো এটার সাথে আমরা কি যোগ করব? ডিউরিং দি পিরিয়ড এডিশন। এডিশন কোথায় পাবো আমরা? অডিট রিপোর্টে পাবো। অডিট রিপোর্টের এডিশনে যেমন আমি একটাই দেখাচ্ছি আইটেম, প্ল্যান্ট এন্ড মেশিনারির এডিশন হচ্ছে 4,43,000। এই যে আসি আমরা এখানে, এইখানে দেখেন এই যে প্ল্যান্ট এন্ড মেশিনারি এডিশন কত? 4,43,000। ল্যাবরেটরি ইকুইপমেন্টের হচ্ছে 61,555। ল্যাবরেটরি যেখানে যেখানে এডিশন আছে সেখানে সেখানে দিব, যেখানে ডিসপোজাল আছে সেখানে ডিসপোজাল দিব। দেন আমাদের ওপেনিং রিটার্ন ডাউন ভ্যালু প্লাস এডিশন মাইনাস ডিসপোজাল দিয়ে আমরা বছর শেষের ভ্যালু পাবো। এটার উপর বেসিস করে আমরা থার্ড শিডিউলে যে ডেপ্রিসিয়েশনের রেট আছে, প্রথম আমরা জেনারেল ডেপ্রিসিয়েশনটা বের করব। ঠিক আছে, থার্ড শিডিউলের রেট দিয়ে প্রথম নর্মাল ডেপ্রিসিয়েশনটা আমরা বের করব। দেন আমরা চাইলেই ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন সার্চ করতে পারি দুটো আইটেমের উপর। একটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং এর জন্য ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন হবে আপনার 10%, আর যদি আমরা দেই ইকুইপমেন্ট তাহলে হবে 25%। সেখানে বিল্ডিং এর কোনো এডিশন নাই, এদের প্ল্যান্ট মেশিনারির এডিশন আছে বছরে কত? 4,43,000। তো আমরা যদিও নর্মাল ডেপ্রিসিয়েশনটা সার্চ হবে কিসের উপরে? টোটাল ভ্যালুর উপর, বাট ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন সার্চ করবো আমরা কিসের উপরে? এই যে এডিশনের উপর। কত পার্সেন্ট রেট? 25%। এটা একবারই করা যাবে, পরে আর করা যাবে না, দুটো আইটেমের উপর করা যাবে। তো যাই হোক, আমরা দুটো মিলে টোটাল ডেপ্রিসিয়েশন সার্চ করছি ইকুইপমেন্টের জন্য, নর্মাল এবং ইনিশিয়াল মিলে আপনার 2.5 মিলিয়ন। তো সব মিলে এইটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স ডেপ্রিসিয়েশন। এখানে কিন্তু দেখেন দুটো ডেপ্রিসিয়েশন, একটা হচ্ছে অডিট রিপোর্ট অনুযায়ী ডেপ্রিসিয়েশন, যেটা আমাদের যে ফিক্স অ্যাসেট রেজিস্টার থেকে আমরা নিয়েছি, তাই না? ফিক্স অ্যাসেট শিডিউল থেকে আমরা কিন্তু একটা ডেপ্রিসিয়েশন নিয়েছি, এই যে 30 মিলিয়ন। আর আমাদের যেটা আমরা একটু আগে শিডিউলটা দেখালাম, এটাকেই আমি বেসিক্যালি গতদিন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বলছিলাম। আর এই যে ডেপ্রিসিয়েশন, এটা আমরা এখন যেটা করলাম এটা হচ্ছে আমাদের থার্ড শিডিউল অনুযায়ী ট্যাক্স ডেপ্রিসিয়েশন। এটা অ্যাডমিসিবল, আর আগেরটা আমরা প্রথমে যোগ করে দিব। ওকে, তো আমরা এরপরে গেলাম আমাদের ট্যাক্স ডেপ্রিসিয়েশন। এখানে একটা জিনিস বলি, যদি আমি অ্যাসেসমেন্টের দিন আবার বলবো, মানে আমাদের 6 সেশনে আপনারা এই যে ট্যাক্স অ্যাপ্রিসিয়েশন যেটা দিচ্ছেন, যখন কোম্পানি অ্যাসেসমেন্ট হবে, খেয়াল করবেন যে ট্যাক্স অফিস অ্যাসেসমেন্ট করার সময় আপনার সমস্ত এডিশন ঠিকঠাক মতো নেয় কিনা। কারণ এডিশন যদি না নেয় ঠিক মতো, তাহলে আপনার ট্যাক্স ডেপ্রিসিয়েশন কমে যাবে। এগুলি কিন্তু খুব সেন্সিটিভ ইস্যু। এবং আপনার অ্যাসেসমেন্টের অর্ডারের সাথে ট্যাক্স ডেপ্রিসিয়েশনের শিডিউলটা চেয়ে নিবেন, অনেক সময় ওরা ট্যাক্স অফিস থেকে এটা দেয় না বা মিসিং হয়ে যায়। ওকে ফাইন। তারপরে আসি আমরা অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট। এটা ওই যে আমরা গ্র্যাচুইটি প্রভিশনটা যেমন যোগ করেছি, আর ওই যে আমাদের অডিট রিপোর্টে যে অ্যাকচুয়াল গ্র্যাচুইটি পেমেন্ট যেটা ছিল সেটা আমরা বাদ দিয়েছি। দেন কামিং টু রেন্টাল এক্সপেন্স, ওই যে যেটা বললাম আইএফআরএস 16 এর, যে আমরা অ্যামোর্টাইজেশন এবং ফাইন্যান্স চার্জটা যোগ করেছি, এবং অ্যাকচুয়াল যে রেন্টাল এক্সপেন্স এটা অনেক সময় অডিট অফিসে দেয়া থাকে না, এটা আপনি না দেয়া থাকলে চেয়ে নেবেন, সেই অ্যাকচুয়াল রেন্টাল এক্সপেন্সটা বাদ দিবেন। দেন কামিং টু ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশনের ফান্ড, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আপনার ব্যবসায়িক মুনাফার 5%, তাই না? So আমাদের যে প্রফিট বিফোর ট্যাক্সটা আছে, ডিসক্লোজ নেট প্রফিট, এখানে কিন্তু আদার ইনকাম আদার লসেস আছে। তো এটার সাথে আদার লসেস অ্যাড করব, আমাদের আদার ইনকাম গুলি আমরা যোগ করে দিব, যোগ করে বাদ দিব, বাদ দিয়ে আমরা দেখবো ডিসক্লোজ নেট প্রফিট কতখানি। তো এই ডিসক্লোজ নেট প্রফিট ফ্রম বিজনেস, বিজনেস থেকে ডিসক্লোজ নেট প্রফিট কতখানি, এটার 5% আমাদের জন্য অ্যাডমিসিবল, হুইচ কামস টু 4.66 মিলিয়ন। তো আমরা এইটা আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে ওদের রিয়েলাইজ ফরেন এক্সচেঞ্জ লস, যেটা আমরা আদার লস থেকে দেখেছি যে
রিয়েলাইজ পোর্শন কতখানি, যে রিয়েলাইজ পোর্শন হচ্ছে সেটাই আমাদের কি হবে, বাড়াবে। তাহলে আমরা যেটা দেখলাম এদের অ্যাডমিসিবল এক্সপেন্স হচ্ছে, এতক্ষণ তো সব যোগ করছি। এই প্রথমে এসে অ্যাডমিসিবল এক্সপেন্স গুলি আমরা বাদ দিলাম 65 মিলিয়ন। তাহলে ওদের আসলে এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে ইনকাম কতখানি দাঁড়াচ্ছে, 139 মিলিয়ন, মানে 13,95,00,000। এবার আমরা দেখবো যে আমাদের এন্টারটেইনমেন্টে অ্যাডমিসিবল এক্সপেন্স কত, মানে দেখেন এন্টারটেইনমেন্টও আমরা কিন্তু অন্য আইটেমগুলির সাথে যোগ করছি সেপারেট কনসিডারেশনের জন্য, বাট এতক্ষণ বাদ দেইনি। এন্টারটেইনমেন্টটা কিন্তু সবার পরে আমরা বাদ দিব। এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে যে প্রফিট হবে, ওই প্রফিটের প্রথম 10 লাখ টাকার উপর 4%, এবং রিমেনিং অ্যামাউন্টের উপর হবে আপনার কত, 2% রেটে। তাহলে ওদের অ্যাডমিসেবল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হবে আপনার 28,10,000। কত, 28,10,000, বাট ওরা খরচ করছে কত, 7,74,000। সো ওরা যা খরচ করছে পুরোটাই ওদের জন্য কি হবে, অ্যাডমিসেবল, কারণ লিমিটেড মধ্যেই আছে। তো ওরা যেহেতু অ্যাকচুয়ালি খরচ করছে কম, ওদের যেটা অ্যাকচুয়াল খরচ করছে সেটাই অ্যাডমিসেবল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। যেটা পেলাম, এটা বাদ দিলে আমরা পাচ্ছি ওদের ইনকাম ফ্রম বিজনেস। ওকে, এবার একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই ইনকাম ফ্রম বিজনেসের এখানে ওদের আন্ডার সেকশন 55-এ যে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলি আছে, ওই যে গতদিন আমি দেখাইছি আপনাদেরকে, এই প্রস্তাবিত ফাইন্যান্স বিলে কিছু আইটেমকে বাদ দেওয়া হয়েছে। ওই আইটেম গুলি ছাড়া অন্য যে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস আছে, লেটস সে ব্যাংকিং চ্যানেলে স্যালারি দেওয়া হয়নি, কোনো পেমেন্ট করার সময় সোর্সে ট্যাক্স কাটা হয়নি, এখানে নন বিজনেস এক্সপেন্সেস আছে, এই ধরনের কোনো এক্সপেন্স যদি ইনঅ্যাডমিসেবল হয়, তাহলে এটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি লসও হয় তথাপি সত্ত্বেও রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। তো আমাদের এখানে যে আইটেমগুলি আছে আন্ডার সেকশন 55 ইনঅ্যাডমিসেবল, বাট এগুলির কি করছে, প্রস্তাবিত বাজেট দিয়ে ওয়েভ করছে। সো এখানে 56 অনুযায়ী কোনো ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স নাই, তাহলে এখানে বাদ দেওয়ার সেপারেট কনসিডারেশনের জন্য আমার কোনো কিছু নিতে হচ্ছে না, বাট যদি থাকতো তাহলে আমি এখানে সেপারেট কনসিডারেশনের জন্য নিয়ে নিতাম। ওকে ফাইন। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি, এদের বিজনেস ইনকাম যা আছে সেটাই 138 মিলিয়ন। এইবার আসে, আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে লস ক্যারি ফরওয়ার্ড এবং আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে বলেছি, যদি বিজনেস লস হলে বিজনেস ইনকামের সাথে আমরা প্রিভিয়াস ইয়ারের যদি বিজনেস লস থাকে, সেটা পরবর্তী বছরের বিজনেস ইনকামের সাথে আমরা অফসেট করতে পারবো, এবং অফসেট করার পরে যদি এক্সেস লস থাকে সেটা 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আর যদি আমাদের ট্যাক্স ডেপ্রিসিয়েশন যদি লস হয়, তাহলে কিন্তু আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন সার্চ না করে সেটা আনঅ্যাবজর্ব রাখবো, এবং যেটা আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু আমরা ইনফিনিটি অফ টাইম বা যতদিন পর্যন্ত এটা অ্যাবজর্ব না হবে ততদিন পর্যন্ত এটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে ইন ফিউচারে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো আমাদের এই যে কোম্পানি, এই কোম্পানির প্রিভিয়াস 2 বছরে ওদের ওই বছরগুলিতে লস ছিল, এবং লস থাকার কারণে ওরা ডেপ্রিসিয়েশনটা অ্যাবজর্ব করে না, আনঅ্যাবজর্ব হিসেবে রেখে দিয়েছে। সেটা কোন সাল, 16 সাল এবং 17 সাল, এই 2 সালের ওদের আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশন আছে, যেটা ওরা এই বছর যেহেতু ইনকাম বেশি, এই বছরের ইনকামের সাথে ওরা কি করতেছে, অফসেট করতেছে। সো ওরা এটা এটা তো জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য বলছি, যদি আপনার কোম্পানিতে থাকে তাহলে আপনি দিবেন, না থাকলে এটা দেওয়ার প্রয়োজন নেই। হাওয়েভার আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, আমার এখানে ছিল আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন, যদি এখানে লস ক্যারি ফরওয়ার্ডও থাকে সেটা আপনারা দিবেন, দেওয়ার পর আপনি দেখাবেন যে এখানে আপনার তাইলে ট্যাক্সেবল বিজনেস ইনকাম কতখানি। তো আমার বিজনেস ইনকাম থেকে আনঅবজার্ভড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমি পাচ্ছি আমাদের ট্যাক্সেবল বিজনেস ইনকাম কত, 80 মিলিয়ন। ট্যাক্সেবল বিজনেস ইয়ে হচ্ছে 80 মিলিয়ন। তো এই 80 মিলিয়নের সাথে, এটা তো হচ্ছে বিজনেস ইনকাম, এটার সাথে আমাদের কি আছে, আদার ইনকাম গুলি ছিল। আদার ইনকাম কোথায় ছিল, এর সাথে আমাদের আদার ইনকাম ছিল এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম এবং আদার ইন্টারেস্ট ইনকাম। সেটা কোন হেডে ছিল, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো এটার সাথে ওইটা নিয়ে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকামটা বের করব। বাট সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন ট্যাক্স কম্পিউট করব, আমাদের দেখতে হবে আমাদের বিজনেস ইনকামের এগেনস্টে কোনো ট্যাক্স কাটা আছে কিনা, 163 2 ধারায় কোনো ট্যাক্স কাটা আছে কিনা।
2 ধারা অনুযায়ী যদি কোনো ট্যাক্স কাটা থাকে সেটা কিন্তু মিনিমাম ট্যাক্সের ইনকাম হবে। আর যেটা মিনিমাম ট্যাক্সের ইনকাম, সেটার জন্য কি করতে হবে, রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স দুইটা বের করে দেখতে হবে কোনটা বড়। সেখানে একটু যদি খেয়াল করেন, এই কোম্পানির টোটাল সেল ছিল 1205 মিলিয়ন, তাই না? তাই তো, এদের টোটাল সেলস কত, 1205 মিলিয়ন। এই যে সেলসটা, এই সেলস কিন্তু ওরা কি করেছে, কিছু কিছু সেল ছিল ওরা উইথ হোল্ডিং এন্টিটির কাছে করেছে, যারা সেলস এর এগেইনস্টে আউটসোর্সের ট্যাক্স কাটছে। সেই কোম্পানির 1205 মিলিয়ন সেলস এর মধ্যে ওরা 367 মিলিয়ন সেল করছে উইথ হোল্ডিং এন্টিটির কাছে, যারা আউটসোর্সে ট্যাক্স কেটেছে। আর বাকি আপনার 838 মিলিয়ন সেল করছে ওরা নন উইথ হোল্ডিং এন্টিটির কাছে। তাহলে আমি যদি দেখি ওদের মিনিমাম সেলস এর ইনকাম কত পার্সেন্ট, আমি যদি পার্সেন্টেজটা করি, মিনিমাম সেলস হচ্ছে ওদের টোটাল সেলস এর কত পার্সেন্ট, টোটাল সেলস এর এটারই যদি আমি রেশিও করি, মিনিমাম সেলস হচ্ছে 367 ডিভাইডেড বাই 1205, মানে 367 ডিভাইডেড বাই 1205। তার মানে মিনিমাম সেলস এর ইনকাম 30.48%, আর ওদের রেগুলার সেলস এর ইনকাম হচ্ছে 69.52%। তাইলে আমরা এখন যেটা করব, কোম্পানি যখন ট্যাক্স কম্পিটিশন করব, ওদের এই টোটাল ট্যাক্সেবল ইনকাম, যেটা বিজনেসের ট্যাক্সেবল ইনকাম আছে, এটা দুটো বাইপারকেশন করবে। একটা হচ্ছে মিনিমাম সেলস এর ইনকাম কত পার্সেন্ট, আর রেগুলার সেলস এর ইনকাম কত পার্সেন্ট। তাহলে আমাদের রেগুলার সেলস এর ইনকাম কত, এইটা 69%, কত আসে আপনার 55 মিলিয়ন। এই 55 মিলিয়ন যেটা আছে, এইটার উপর আমরা জাস্ট, এটা যদি আমি ধরে নিই এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে এটা রেগুলার ট্যাক্স রেট 27.5%। আমি এই টাকার উপর 27.5% রেটে ওদের কি করব, রেগুলার ট্যাক্সটা বের করব। কারণ এই এই যে সেলস ছিল, এই সেলস এর এগেনস্টে অ্যাডসোর্সে ট্যাক্স কাটা হয় না। এখানে সেলস এত ছিল না। সেলস কত ছিল, এখানে সেল ছিল আপনার 838 মিলিয়ন। এটার প্রপোর্শনেট আমরা ইনকাম ধরতেছি কত মিলিয়ন, 76 মিলিয়ন আমরা প্রপোর্শনেট ইনকাম ধরতেছি। ঠিক আছে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন, দুই একজনও কি বুঝতে পারছেন? Yes, sir. স্যার এটা বুঝি নাই, যদি আবার বলতেন একটু। এটা জি জি। আরেকবার একটু বললে ভালো হয়। ওকে ফাইন। আমাদের বিজনেস থেকে ট্যাক্সেবল ইনকাম কত আসছে, 80 মিলিয়ন, তাই না? 80 মিলিয়ন হচ্ছে আমাদের ইনকাম, বাট আমাদের সেলস তো 80 মিলিয়ন না। সেলস কি 80 মিলিয়ন? সেলস হচ্ছে 1205 মিলিয়ন। কত মিলিয়ন, 1205 মিলিয়ন। 1205 মিলিয়ন যে সেল করছে, সেল করার সময় ওরা উইথ হোল্ডিং এন্টিটি, উইথ হোল্ডিং এন্টিটি মানে কি, এদের কাছে সেলস করছে আর এরা এক্সপোর্টসে ট্যাক্স কাটছে, 5% রেটে ট্যাক্স কাটছে। তো ওরা 1205 মিলিয়ন সেলস এর মধ্যে 367 মিলিয়ন সেল করছে উইথ হোল্ডিং এন্টিটির কাছে, যারা এক্সপোর্টসে ট্যাক্স কাটছে। আর বাকি 838 মিলিয়ন সেল করেছে ওরা নন উইথ হোল্ডিং এন্টিটির কাছে। আপনারা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করবেন। সো আমাদের যদি এখন প্রপোর্শনেট করি, ওদের মিনিমাম সোর্সের ইনকাম কতখানি, 30.48%, মানে এই প্রপোর্শনেটে আমি যাব। আর রেগুলার সেলস এর ইনকাম কত, মানে কত পার্সেন্ট সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটে নাই, 69.52% সেলস এর এগেনস্টে বা ইনকামের এগেনস্টে ট্যাক্স কাটে নাই। আর 30.48% সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটা হয়েছে। তো যে 30.48% যে সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটা হয়েছে, এটার কিন্তু ট্যাক্স কম্পিটিশনটা দুই ভাগে করতে হবে। আমরা কি বলেছি, টোটাল ইনকামের 30.48% হয়েছে, যেই টোটাল ইনকামের 30.48% সেলস এর সময় অ্যাসোসিয়েট ট্যাক্স কাটা হয়েছে। তো সেটার পরিমাণ কত পার্সেন্ট, আমরা যদি প্রপোর্শনেট নেই, সেই ইনকামটা ধরবো আমাদের 24 মিলিয়ন। আর বাকি 69.52% সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটা হয় না। তাহলে সেই অনুযায়ী এটার ইনকাম কতখানি, টোটাল ইনকামের 69%, তার মানে আসছে আমার 55 মিলিয়ন। আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব, আমাদের ট্যাক্স কম্পিটিশন যেটা, যে সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটে না, এটা জাস্ট রেগুলার ট্যাক্স রেটের ট্যাক্সটা বের করবো। আর যে সেলস এর এগেনস্টে ট্যাক্স কাটা আছে, এই যে এই ইনকামের এগেনস্টে যেটার এগেনস্টে ট্যাক্স কাটা আছে,
এটা আমাদের দুই ভাগে করতে হবে, এটা রেগুলার ট্যাক্স কত, মিনিমাম ট্যাক্স কত। আমি একটু দেখাচ্ছি, নিচে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা প্রথমে বের করছি বিজনেস ইনকাম এবং এটার বাইফারকেশন করে রাখলাম। আর এটার সাথে আমি নিয়ে আসছি কি, আমাদের আমাদের নন বিজনেস ইনকাম। স্পেশালি আমাদের ছিল ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। কি কি আছে আমাদের? ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এফডিআর ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম এন্ড আদার ইন্টারেস্ট ইনকাম। এখানে কত? এখানে তিনটে মিলে টোটাল হচ্ছে 18 মিলিয়ন। এখানেও আপনাদেরকে একটু বলে রাখি, আপনার এফডিআর ইন্টারেস্ট ইনকাম থেকে সোর্সে যে ট্যাক্স কাটে, এটাও কিন্তু মিনিমাম সোর্সের ইনকাম, ঠিক আছে? এই যে এখানে 18.653 মিলিয়ন আছে, এগুলিও কিন্তু মিনিমাম সোর্সের ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম বা আদার ইন্টারেস্ট ইনকাম, এগুলো প্রত্যেকটার অ্যাগেনস্টে এই কোম্পানিকে যখন ট্যাক্স দিয়েছে, আহ, আহ, একটা- ওইখানে কিন্তু ট্যাক্স কাটা আছে। সো এই ধরনের মিনিমাম সোর্সের ইনকামের জন্য আমাদের প্রথমে দেখতে হবে এগুলির রেগুলার ট্যাক্স কত এবং এখানকার মিনিমাম ট্যাক্স কত। ওকে, তাহলে আমরা এখন যেটা দেখতেছি, এই কোম্পানির তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম কত? টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমাদের বিজনেস ইনকাম মানে 80 মিলিয়ন প্লাস 18 মিলিয়ন, দুটো মিলে টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 99.14 মিলিয়ন। এবার আসি আমরা কামিং টু ট্যাক্স কম্পিটিশন। ট্যাক্স কম্পিটিশন কিভাবে করবো? প্রথম হচ্ছে এই যে যেটা নন 163 ইনকাম। 163 ইনকাম বলতে আমরা কি বুঝাই? মিনিমাম ট্যাক্সের ইনকাম। মিনিমাম ট্যাক্সের ইনকাম ছাড়া যে ইনকামটা আছে, এটার জন্য সিম্পলি আমরা 27.5% রেটে ট্যাক্স বের করবো। তাইলে রেগুলার যে সেলসটা আছে, যে সেলসের এগেনস্টে সোর্সে কোনো ট্যাক্স কাটে নাই, হ্যাঁ, এটা আমি একটু সিরিয়াল নাম্বার দিয়েছি। মিনিমাম সোর্সের ইনকাম হচ্ছে 1, যেটা রেগুলার সোর্সের ইনকাম, যে ইনকামের এগেনস্টে ট্যাক্স কাটা হয়নি, সেটা 2। আর আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম, যেটার এগেনস্টে ট্যাক্স কাটা আছে, এটা হচ্ছে 3। সো আমি ট্যাক্স কম্পিটিশন কিভাবে করতেছি? 2, যেটার এগেনস্টে সোর্সে কোনো ট্যাক্স কাটা নাই, এই টোটাল ইনকামের উপর রেগুলার রেট 27.5% রেটে ট্যাক্স আসছে আমাদের 15 মিলিয়ন। দেন কামিং টু 1 and 3, এই 1 কত আছে? এই অ্যামাউন্ট, এইটার এগেনস্টে সোর্সে ট্যাক্স কাটছে কাস্টমার। আর এই ইন্টারেস্ট ইনকাম গুলির এগেনস্টে সোর্সে ট্যাক্স কাটা আছে। এখানে ইনকাম কত? 43 মিলিয়ন। এই 43 মিলিয়ন ইনকামের জন্য ট্যাক্সটা দুই ভাগে বের করতে হবে। একটা হচ্ছে এটা রেগুলার রেটে ট্যাক্স কত, এই টোটাল 2, 1 এবং 3, এই দুইটার উপর রেগুলার রেটে ট্যাক্স আসছে প্রথমে আমাদের কত? 11 মিলিয়ন। আর এবার দেখতে হবে এগুলির এগেনস্টে ট্যাক্স কাটা আছে কত। তো আমি শুরুতেই বলছি, আপনাদের যেটা করতে হবে, কোম্পানির সাথে কথা, আমি কোম্পানি থেকে সোর্সে যে ট্যাক্স ডিডাকশন গুলি করা আছে সেটার শিডিউল নিতে হবে। তো আপনার দুইটা শিডিউল নিতে হবে, একটা হচ্ছে কাস্টমার কত টাকা ট্যাক্স কাটছে, আর ইন্টারেস্ট ইনকামের এগেনস্টে কত টাকা ট্যাক্স আছে। আমার এখানে দুটো শিডিউল আছে, অ্যাটাচমেন্ট এইচ আর নাই, আমি একটু দেখাই। এইচ হচ্ছে আমার কত, এটা কি এআইটি ডিডাক্টেড বাই কাস্টমার্স। এই কাস্টমাররা ট্যাক্স কাটছে আমাদের 12 মিলিয়ন। আর এই যে বিভিন্ন ইন্টারেস্ট ইনকামের এগেনস্টে আমাদের ট্যাক্স কাটা আছে 18 মিলিয়ন, ঠিক আছে? তাহলে দুটো মিলে আমরা যদি একটু দেখি, দুটো মিলে আমাদের সোর্সে ট্যাক্স কাটা আছে কত? 14 মিলিয়ন। তাইলে এই যে ইনকাম, ইনকাম হচ্ছে 43 মিলিয়ন। 43 মিলিয়ন ইনকামের মধ্যে রেগুলার ট্যাক্স হচ্ছে 11 মিলিয়ন। আর এটা অলরেডি যেটা কাটা আছে সেটাই মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স কত কাটা আছে? 14 মিলিয়ন। সো এই ইনকামের জন্য ট্যাক্স হবে কোনটা? এই দুটোর মধ্যে যেটা হায়ার হবে সেটা। এখন কি বোঝা যাচ্ছে? তাহলে মিনিমাম সোর্সের ইনকামের জন্য ট্যাক্সটা হবে প্রথম রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স দুটোর মধ্যে যেটা হায়ার সেটা। তার মানে 55 মিলিয়নের জন্য ট্যাক্স হচ্ছে 15 মিলিয়ন, আর 43 মিলিয়ন ইনকামের জন্য ট্যাক্স হচ্ছে 14 মিলিয়ন। ওকে, তাহলে কোম্পানির ট্যাক্স লাইবিলিটি কত হবে? এ দুটো, 15 মিলিয়ন প্লাস 14 মিলিয়ন। তাহলে কোম্পানির এই 99 মিলিয়ন ইনকামের এগেনস্টে টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 29 মিলিয়ন। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? জি জি স্যার, জি বোঝা গেছে। হ্যাঁ জি স্যার, বুঝতে বুঝতে পারলাম। এখান পর্যন্ত শেষ হইলেও শেষ হতো, আর একটু কাহিনী আছে, একটু সেটা কি? আমি বুঝতে যাচ্ছি, এটা হচ্ছে যেটা বললেন স্যার, মিনিমাম ট্যাক্স যেটা হচ্ছে সোর্সে কেটে নিয়েছে, আর আমাদের ইয়েতে 27.5% কাটার পরে যে দুইটা হয়েছে, এই দুইটা থেকে হায়ারটা কি দেওয়া হবে?
হায়ারটা নেওয়া হবে। জি, কাস্টমারদের কাছে যে সেলসটা ছিল, কাস্টমার অ্যাডসোর্সের একটা ট্যাক্স কেটেছে, তাই না? আমি দেখিয়েছি আপনাদেরকে হ্যাঁ 12 মিলিয়নের মতো। আর হচ্ছে ওই যে ইন্টারেস্ট ইনকাম গুলির এগেনস্টে ট্যাক্স কাটা ছিল আরো 2 মিলিয়নের মতো। সো এই ইনকামের এই 43 মিলিয়ন ইনকামের এগেনস্টে অলরেডি ট্যাক্স কাটা আছে 14 মিলিয়ন, যেখানে হ্যাঁ এটা রেগুলার ট্যাক্স আসে 11 মিলিয়ন। হ্যাঁ এটা ট্যাক্স হবে এই দুটোর মধ্যে যেটা হায়ার সেটা, এই জন্য এটাকে আমরা মিনিমাম ট্যাক্স বলছি। আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। তাহলে কোম্পানির টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে। এখন আরেকটা মিনিমাম ট্যাক্স আছে, সেটা কি? গ্রস এখানে রিসিপ্টের উপর মিনিমাম ট্যাক্স। এবার আমরা ইনকামের মিনিমাম ট্যাক্সের সাথে কম্পেয়ার করব গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স। তো গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্সটা আমরা ওই যে যেটা করব, ওপেনিং রিসিভেবল প্লাস রেভিনিউ ডিউরিং দি পিরিয়ড মাইনাস ক্লোজিং রিসিভেবল, তাহলে আমরা পাবো কালেকশন ডিউরিং দি পিরিয়ড। এটার সাথে আমাদের যে আদার ইনকাম আছে, আদার ইনকাম যোগ করলে আমরা পাবো গ্রস রিসিপ্ট। আর গ্রস রিসিপ্টের 0.6% হবে আমাদের 163(5) ধারায় গ্রস রিসিপ্ট বা টার্ন ওভারের মিনিমাম ট্যাক্স। এটাকে আমরা বেসিক্যালি টার্ন ওভারের মিনিমাম ট্যাক্সও বলি। সো এদের রেগুলার ট্যাক্স হচ্ছে 29 মিলিয়ন, আর টার্ন ওভারের মিনিমাম ট্যাক্স হচ্ছে 6 মিলিয়ন। সো দুটোর মধ্যে যেহেতু রেগুলার ট্যাক্সটাই বেশি, এই জন্য এই কোম্পানির ট্যাক্স লাইবিলিটি হবে 29 মিলিয়ন। ওকে, এখন এখানে একটা জিনিস আমি রাখছি জাস্ট ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর জন্য, সেটা হচ্ছে ওদের আন্ডার সেকশন 56 অনুযায়ী যদি কোনো ইনকাম যেটার উপর রেগুলার রেটে ট্যাক্স দিতে হইতো, এরকম যদি আমরা বাইপার্কেশন করতাম, তাহলে এটা সবশেষে এসে যোগ হইতো। তা আমাদের এখানে নাই দেখে আর আমি কিছু দিচ্ছি না। অবশ্য ফাইন্যান্স বিল চেঞ্জ হয়ে গেলে বা আমি যে রিকমেন্ডেশন নিয়ে এটা দেখাচ্ছি সেই রিকমেন্ডেশনে চেঞ্জ আসলে অবশ্যই প্রেজেন্টেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। হাউএভার আপাতত আমি ধরে নিচ্ছি এটাই ঠিকই থাকবে। তাহলে আমাদের ট্যাক্স লাইবিলিটি কত? 29 মিলিয়ন। ওকে, এটাই হচ্ছে এই কোম্পানিকে 24-25 অর্থ বছরের জন্য ট্যাক্স পেমেন্ট করতে হবে। কামিং টু, এটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। কামিং টু ট্যাক্স পেমেন্ট, ওরা অলরেডি ট্যাক্স পেমেন্ট করছে। কোথায় পেমেন্ট করছে? ওদের এফডিআর থেকে ট্যাক্স কাটা আছে 18 মিলিয়ন। দেন ওদের আহ কি আছে ওদের, আপনার সরি, এটা হচ্ছে কাস্টমাররা ট্যাক্সটা ডিডাক্ট করেছে ওদের 12 মিলিয়ন। এই দুটো যে ট্যাক্স ডিডাক্ট করা আছে এগুলি কিন্তু মিনিমাম ট্যাক্স। এটা যেহেতু মিনিমাম ট্যাক্স, এই ট্যাক্সটা আপনি কি করতে পারবেন না, এই ট্যাক্সটা নেক্সট ইয়ারে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না, এটা এই বছরে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তারপরে আসি, আরেকটা ওদের ট্যাক্স পেমেন্ট আছে, সেটা হচ্ছে কি, ওরা যেহেতু ম্যানুফ্যাকচারার, ওদের র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে। সো র ম্যাটেরিয়াল ইম্পোর্টের সময় একটা এআইটি পেমেন্ট আছে ওদের, কত মিলিয়নের? ওদের ওইখানে 27 মিলিয়নের এআইটি দেয়া আছে। সো সব মিলিয়ে ওদের 42 মিলিয়নের ট্যাক্স পেমেন্ট আছে, যেখানে ওদের ডিউরিং দি পিরিয়ডের ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আপনার 29 মিলিয়ন। তাহলে ওদের কি আছে, এক্সেস ট্যাক্স পেমেন্ট করা আছে, ওদের আর রিটার্নের সাথে ট্যাক্স দিতে হবে না। বাট ওদের যদি এই টোটাল ট্যাক্স পেমেন্টটা ওদের ট্যাক্স লাইবিলিটি থেকে কম হতো, তাহলে ওদের কিন্তু রিটার্নের সাথে 173 ধারায় আরো কিছু ট্যাক্স দিতে হতো। ওদের আছে সারপ্লাস আছে। এখানে একটা জিনিস আমি বলি, অ্যাড সোর্সে সব যে ট্যাক্স কাটা থাকলেই সেটা মিনিমাম ট্যাক্স হবে না। যেমন এই যে যেটা আমরা বললাম যে ইম্পোর্ট স্টেজে যে ট্যাক্সটা ডিডাক্ট করা আছে, যে যদিও এটার নাম এআইটি, এই এআইটি যেটা আমি বললাম র মেটেরিয়াল ইম্পোর্ট করার সময় যে এআইটি দেয়া থাকবে, সেটা কিন্তু আমাদের মিনিমাম ট্যাক্স হবে না। বাট র মেটেরিয়াল ছাড়া অন্য কোনো আইটেম যদি আপনি বা অন্য কোনো কিছু ইম্পোর্ট করার সময় বা ট্রেডিং গুডস যদি আপনি ইম্পোর্ট করে এটা সেল করেন, ওই ট্রেডিং গুড ইম্পোর্ট করার সময় অ্যাড সোর্সে যে ট্যাক্সটা কাটা হবে বা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া থাকবে, সেটা আপনার মিনিমাম ট্যাক্স হয়ে যাবে। বাট র মেটেরিয়াল খাতে এক্সেপশন, র মেটেরিয়াল এটা মিনিমাম ট্যাক্স। তো এই দুটো আমাদের জন্য মিনিমাম ট্যাক্স, যেটা আমি অলরেডিও দেখিয়েছি। আর এই যে অ্যাক্সেস ট্যাক্স পেমেন্ট যেটা আছে এই এআইটি, সরি, র মেটেরিয়ালের এআইটি যেটা, এটা আমরা কি করতে পারবো, নেক্সট ইয়ারে ট্যাক্স রিফান্ড হিসাবে আমরা ক্লেম করতে পারবো। যদিও এই অর্থ বছরে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হবে। এই অর্থ বছরে এখান থেকে কতখানি অ্যাডজাস্টমেন্ট হবে আমি যদি দেখি, তো এই অর্থ বছরে ইম্পোর্ট স্টেজে যে এআইটি দেয়া আছে 27 মিলিয়ন, সেখান থেকে এই অর্থ বছরে অ্যাডজাস্ট হবে 15 মিলিয়ন, এবং বাকি 12 মিলিয়ন নেক্সট ইয়ারে আপনার রিফান্ড নেওয়া যাবে।
তো এই হচ্ছে মোটামুটি আপনার ট্যাক্স কম্পিটিশন। আমাদের যেহেতু ট্যাক্সের রিফান্ড আছে, আমরা একটু সামারি করে রাখবো প্রিভিয়াস ইয়ারের আর কোনো রিফান্ড আছে কিনা, এবং রিফান্ড গুলি থাকলে আমরা ট্যাক্স রিটার্নের সাথে দেখিয়ে দিব। একইভাবে যদি আমাদের কোনো বিজনেস লস ক্যারি ফরওয়ার্ড থাকে সেটাও আমরা, এটা এটা রিটার্নের কোনো কম্পালসারি পার্ট না, বাট আমাদের যেটা হয় যে সোর্স ডকুমেন্ট পরবর্তী বছরের আমাদের কাজ করার জন্য আমাদের কিছু জরুরি ইনফরমেশন লাগে, যেমন হচ্ছে আমাদের কোনো ট্যাক্সের ক্যারি ফরওয়ার্ড আছে কিনা, লসের ক্যারি ফরওয়ার্ড আছে কিনা, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন আছে কিনা, ট্যাক্স রিফান্ড আছে কিনা। সো আমরা যেটা করব, যদি থেকে থাকে তাহলে আমরা ট্যাক্স কম্পিটিশনের নিচে দিয়ে একটা লিস্ট করে রাখবো, তাতে করে পরবর্তীতে রিটার্নটা আমরা যখন প্রিপেয়ার করবো আমাদের জন্য সুবিধা হবে। তো যাই হোক, এদের এই বছরে যেমন রিফান্ড ক্রিয়েট হয়েছে, ওদের পূর্ববর্তী বছরেরও এরকম রিফান্ড ছিল, সব মিলিয়ে ওদের 7 কোটি টাকার ট্যাক্সের রিফান্ড আছে। সাধারণত যেসব কোম্পানিগুলি র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে ওদের কিন্তু প্রচুর পরিমাণে আপনার রিআইটি দেয়া থাকে, ওদের সবসময় এরকম একটা রিফান্ড অ্যারাইজ করে থাকে। তো যাই হোক, থাকলে আপনারা এগুলি সামারি করে রাখবেন। তো যাই হোক, ট্যাক্সের কম্পিটিশনের সাথে সাথে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের রিটার্নের ফর্মটা আমি একটু দেখাই। এটা খুব সিম্পল, এখানে আসলে দেখানোর খুব একটা বিষয় না, তারপর আমি দেখাচ্ছি যেহেতু আইন চেঞ্জ হচ্ছে। সো আমাদের 2023 সালে আইন চেঞ্জ হয়ে যাওয়ার পরে পরে আমাদের কিন্তু রিটার্নের ফর্ম গুলিও চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ব্যক্তি শ্রেণীর করদাতা এবং কোম্পানি শ্রেণীর করদাতাদের জন্য অ্যাকনলেজমেন্টের একটা ইউনিফর্ম ফরম্যাটই রাখা হয়েছে। এখন দেখবেন ব্যক্তি এবং কোম্পানির অ্যাকনলেজমেন্টের যে ইয়েটা, ফর্মটা, সেটা কিন্তু নতুন রিটার্ন অনুযায়ী একই রকম। তো যাই হোক, এটা একদম বেসিক জিনিস। প্রথম যে পেজ, মানে কোম্পানির জন্য রিটার্নের ফর্মটা হচ্ছে IT 11 ঘ। এখানে প্রথমে কোম্পানির নাম, এরপরে টিম, এরপরে দিন থাকলে দিন দিবেন। এটা যদি ডিবিএস করা থাকে তাহলে এখানে দিবেন। এরপরে খুব জরুরি ইনফরমেশন হচ্ছে সার্কেল এবং জোন। এটা টিন সার্টিফিকেট দেখে আপনার কোম্পানি যে সার্কেল এবং জোন সেটা দিবেন। রিটার্নটা কিভাবে জমা দেওয়া হচ্ছে সেটা টিকমার্ক করবেন। এখন কিন্তু প্রস্তাবিত ফাইন্যান্স বিল অনুযায়ী কোম্পানিগুলিকে এখন আর নর্মালি রিটার্ন সাবমিট করতে পারবে না, সমস্ত কোম্পানি এখন ইউনিভার্সাল সেলফে রিটার্ন সাবমিট করবে। ইউনিভার্সাল সেলফি হবে। অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের যেমন এখানে 24-25, দেন ইনকাম ইয়ার, এরপরে রেসিডেন্ট না নন রেসিডেন্ট এটা দিবেন, বিজনেসের অ্যাড্রেস এবং জরুরি আদার্স ইনফরমেশন গুলি এখানে দিবেন। আমি আর এটা বলার কিছু নেই। পার্ট 2 যেটা, এখানে বেসিক্যালি আমাদের থাকবে স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স ডিউরিং দি ইনকাম। তো এখানে আমরা উপরের পার্টে হচ্ছে আমাদের কোন হেডে ট্যাক্সেবল ইনকাম কত সেটা দিব। যেমন এখানে আমাদের বিজনেস ইনকাম ছিল 80 মিলিয়ন এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইনকাম ছিল 18 মিলিয়ন। আমি এগুলি আসলে দেখানোর কিছু না, এটা লিঙ্ক করা। সো এইখানে ইনকামটা আছে, এটা হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। দেন কামিং টু ট্যাক্স কম্পিটিশন, সবার আগে আমরা দিয়েছি গ্রস ট্যাক্স। আমি এটা একটু দেখাই। গ্রস ট্যাক্সটা হচ্ছে আমাদের এই যে দুটো মিলে, আমাদের রেগুলার এবং মিনিমাম ট্যাক্সের ইনকাম মিলে দুটোর আমাদের গ্রস ট্যাক্স হচ্ছে 29 মিলিয়ন। আমরা প্রথমে 29 মিলিয়ন গ্রস ট্যাক্স দিয়েছি। এরপরে এখানে ট্যাক্স রিবেট ওদের কিছু নাই, তো এটাই ওদের নেট ট্যাক্স। এটার সাথে আমরা প্রথমেই কম্পেয়ার করেছি ওদের মিনিমাম ট্যাক্সটা। এদের মিনিমাম ট্যাক্স হচ্ছে কত, 14 মিলিয়ন। ঠিক আছে, এই 14 মিলিয়ন মিনিমাম ট্যাক্স। আর ওদের টার্ন ওভার ট্যাক্সটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা গ্রস রিসিপ্টের উপর বেসিস করে যে ট্যাক্স, সেটাই আমরা টার্ন ওভার ট্যাক্স বলছি। সো ওদের এটা হচ্ছে রেগুলার ট্যাক্স, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স, এটা হচ্ছে ওদের টার্ন ওভার ট্যাক্স। এই তিনটার মধ্যে যেটা হায়ার সেটাই হচ্ছে ট্যাক্স পেবল। যদিও আমরা অ্যাকর্ডিংলি সেখানেই আসছি আমাদের প্রেজেন্টেশনে। তার মানে এদের ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 29 মিলিয়ন। দেখেন এদের ট্যাক্স লাইবিলিটি 29 মিলিয়ন। এরপরে হচ্ছে ওদের যদি কোনো ডিলি ইন্টারেস্ট বা ফাইন পেনাল্টি থাকে সেটা এখানে অ্যাড করবেন। লেটস সে ওরা যদি ট্যাক্স ডে এর পরে রিটার্ন সাবমিট করে, তাহলে ওদের যে নেট ট্যাক্স পেয়েবল থাকবে সেটার উপর 2% রেটে একটা সিম্পল ইন্টারেস্ট বা ডিলি ইন্টারেস্ট দিতে হবে। কিংবা ওরা যদি অ্যামেন্ডেড রিটার্ন সাবমিট করে এবং অ্যামেন্ডমেন্ট থেকে কোনো ধরনের ট্যাক্স লাইবিলিটি অ্যারাইজ করে, সেই ট্যাক্স লাইবিলিটির পাশাপাশি ওদেরকে কি দিতে হবে, 5% সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তো এখানে যদি কোনো ফাইন পেনাল্টি ইন্টারেস্ট থাকে সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে টোটাল অ্যামাউন্টটা পাবেন। সো ওদের টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 29 মিলিয়ন। নিচের পার্টে আসবে ট্যাক্স পেমেন্ট। সো এদের এখানে দুটো ট্যাক্স পেমেন্ট, একটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, আর একটা হচ্ছে ওদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা হচ্ছে
ইম্পোর্টের সময় ওরা দিয়ে আসছে। সো ওদের অলরেডি ট্যাক্স পেমেন্ট হচ্ছে 42 মিলিয়ন, হোয়ার ওদের ট্যাক্স পেয়েবল হচ্ছে 29 মিলিয়ন। তার মানে ওদের এক্সেস ট্যাক্স পেমেন্ট আছে 12 মিলিয়ন। দেন পরের যে 8.3, এখানে বেসিক্যালি হচ্ছে ওদের যদি কোনো ট্যাক্স এক্সামশন এনজয় করে সেটা সোর্স সেকশন, কোন সেকশন অনুযায়ী ওদের এক্সামটেড। দেন কোনো এসআরও দিয়ে এক্সামটেড হলে সেই এসআরও নাম্বার এবং কত টাকা ওনারা এক্সামশন এনজয় করেছে সেটা এখানে হবে। লেটস সে আইটিএস বিজনেস যদি হয় তাহলে আইটিএস বিজনেস এটা এক্সামটেড কি অনুযায়ী, 6 শিডিউল পার্ট 1 অনুযায়ী, এবং ওদের কত টাকা এক্সামশন ওনারা এনজয় করেছে সেটা এখানে আসবে। So, এইগুলি এখানে বেসিক ইনফরমেশন গুলি থাকবে, এগুলি পড়ে পড়ে আপনারা এমনিতেই দিতে পারবেন, এখানে আমার খুব একটা বলার কিছু নাই। আর 2 যেটা এখানে বেসিক্যালি থাকবে কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলি, এগুলি খুব সেন্সিটিভ ইনফরমেশন, বুঝে শুনে ঠিকঠাক মতো এটা ফিল আপ করতে হবে। এই কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলি আছে সমস্ত ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। দেন হচ্ছে শেয়ার হোল্ডারদের নাম দিবেন, প্রত্যেক শেয়ার হোল্ডারের টিম দিবেন, এবং কে কত পার্সেন্ট শেয়ার হোল্ড করে সেই পার্সেন্টেজটা এখানে দিবেন আপনারা। ঠিক আছে। আর এটা যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার যদি একটা কোম্পানির শেয়ার হোল্ডার যদি আরেকটা এন্টিটি হয় তাহলে এন্টিটির নাম, টিন এবং ওর টাইপ এখানে দিতে হবে। 5-6 এখানে একদম বেসিক ইনফরমেশন, এগুলি ফিল আপ করতে পারেন অথবা দিতে পারেন অ্যাজ পার অ্যাকাউন্টস। এটা হচ্ছে বেসিক্যালি ইনকাম স্টেটমেন্ট, এটা হচ্ছে ব্যালেন্স শিট, এগুলি আইদার ফিল আপ করবেন কিংবা এখানে লিখে দিবেন অ্যাজ পার অ্যাকাউন্টস। ভেরিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট, এখানেই রিটার্নের সাইনটা হবে, এখানে দিতে হবে লিস্ট অফ ডকুমেন্টস রিটার্নের সাথে কি কি দিচ্ছেন, ট্যাক্স কম্পিটিশন, অডিট রিপোর্ট, ব্যাংকের স্টেটমেন্ট, ট্যাক্স ডিডাকশন এন্ড পেমেন্ট ডকুমেন্টস। যিনি অথরাইজ পার্সন ওনার নাম হবে, ওনার ডেজিগনেশন হবে, এবং সর্বশেষ এখানে ওনার সিগনেচারটা হবে। অ্যাকনোলেজমেন্ট পেজে এখানে বেসিক অ্যাসেসমেন্ট ইয়ার, কোম্পানির নাম, দেন হচ্ছে টিমটা এখানে আসবে, সার্কেল জোন আসবে। এখানে দুটো ইনফরমেশন এখন থাকবে, একটা হচ্ছে কত টাকা ট্যাক্সেবল ইনকাম, আর একটা হচ্ছে কত টাকা ট্যাক্স পেমেন্ট হয়েছে। ট্যাক্স লাইবিলিটি কত সেটা আর এখানে আসছে না, শুধু থাকছে যে ইনকাম কত এবং ট্যাক্স কত পেমেন্ট করেছে। আর নিচে এখানে কোম্পানির অথরাইজ পার্সনের কারো কোনো সিল সিগনেচার কিছুই হবে না। এখানে ট্যাক্স অফিস একটা এন্ট্রি নাম্বার দিবে, এন্ট্রি নাম্বার দিয়ে ওনারা সিগনেচার করে দিয়ে দিবেন। সো এই হচ্ছে আমাদের ট্যাক্স রিটার্ন। আমার আরো 2-3টা জরুরি বিষয় ছিল, এগুলি আমার মনে হয় আজকে বলার খুব একটা দরকার নেই, এগুলি আমি অলরেডি বলেছি। সো এগুলি রিপিটেটিং ইস্যু, সো এগুলি আমার মনে হয় খুব একটা বলার কিছু নাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং এন্ড দি ফ্লোর ইজ ওপেন ফর ইউ অল। সেখানে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু, আমি শুরুতে বলেছি আমি একটা রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টটা এখন করছি, সেটা হচ্ছে আমার একটু আর্জেন্সি আছে, যে কারণে আমি চাচ্ছি আপনাদের আর দুটো সেশন আছে, দুটো সেশন আগামী 2 দিন একটু শেষ করে দিতে। আগামীকালকে একটা সেশন এবং আগামী পরশুদিন একটা সেশন দিয়ে আমি একটু শেষ করে দিতে চাচ্ছি, কারণ আমার একটু জরুরি কাজ আছে। আপনাদের কোনো অবজেকশন আছে কিনা? কাল পরশু সন্ধ্যায় দুটো সেশন করে আমার কোম্পানি ট্যাক্সের সেশনগুলি আমি একটু শেষ করে দিতে চাচ্ছিলাম। জি একদিন স্যার, গ্যাপ সমস্যা নাই। হলে ভালো হয়, উম, মিনিমাম একদিন গ্যাপ হলে ভালো হয়। স্যার জিনিসটা আমরা যেহেতু অনেকেই এক প্রকার নতুন, তো জিনিসটা আসলে আমাদের ডাইজেস্ট করতে একটু অসুবিধা হচ্ছে, তো একটু সময় পেলে আমরা আসলে জিনিসটা দেখতে পারি। আপনারা কি আসলে পড়াশোনা করেন? আই মিন, সরি, আমি মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে ইফেক্টিভ হয় কিনা সেই জন্যই বলেছি আর কি। আমাদের হচ্ছে এই বিষয়গুলো একটু সহজ করার জন্য সময় দরকার। একসাথে যদি সব ক্লাস হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে আমাদের। যদি সময় হয়, যদি একদিন গ্যাপ করে হয় আমাদের জন্য ভালো হয়।